তো আজকে হচ্ছে 29শে মে 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 68তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির পঞ্চদশ ক্লাস, তার মানে হচ্ছে 15তম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দেওয়ানি কার্যবিধির আদেশ 39 বা অস্থায়ী নিষেধাজ্ঞা। এবং এই অস্থায়ী নিষেধাজ্ঞাকে ইংরেজিতে বলা হয় টেম্পোরারি ইনজাংশন। অস্থায়ী নিষেধাজ্ঞা দেখেন, আদেশ 39 নতুন বইতে আছে বাম সাইডে, পুরাতন বইতে আছে ডান সাইডে। আদেশ 39, যারা রোমান হরফ চিনেন না তাদের উদ্দেশ্যে বলি যে এক্স এক্স, তিনটা এক্স এ হলো কত? 30। আর পরে আই এক্স এর বাম পাশে একটা এক, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি 9। তো এই কারণে 30 আর 9 39। এবং এই অস্থায়ী নিষেধাজ্ঞার 39 আদেশের পাশে কতদিন লিখছেন বোধ হয়? 94 এর গ, ধারা কত? 94 গ। যদি আপনাকে বলে যে অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে দেওয়ানি কার্যবিধি কত ধারায় বলছে, এটা আদেশ যে 39 অধিকাংশই জানে, বাট 95% জানে না যে ধারায়ও আছে। ধারাটা কত? 94 গ। আচ্ছা, এখন এই অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা প্রদান করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারায়, কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় দেওয়ানি কার্যবিধির 39 আদেশ অনুযায়ী, বুঝেন? আবার সুনির্দিষ্ট প্রতিকার আইনের সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট 3 প্রকার নিষেধাজ্ঞার সংজ্ঞা দেওয়া হয়েছে। 53 ধারায় বলছে প্রথমে স্থায়ী নিষেধাজ্ঞা, তারপরে অস্থায়ী নিষেধাজ্ঞা, 55 ধারায় বলছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তো এই 3 প্রকার ছাড়াও আরো একটা অলিখিত নিষেধাজ্ঞা আছে, সেটা হলো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, যেটার সংজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনে দেয় নাই, বাট ওটা সম্পর্কে আমাদের দেওয়ানি কার্যবিধিতেও সংজ্ঞা দেয় নাই, বাট দেওয়ানি কার্যবিধিতে 39 আদেশের 5 ক বিধিতে আলোচনা করেছে। তো যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে অস্থায়ী নিষেধাজ্ঞা মানে নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয় প্রকার নিষেধাজ্ঞার কথা বলছে? 3 প্রকার। কিন্তু যদি সামগ্রিক ভাবে বলে যে মোট নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইন বলেন, এমনিতে বলছে যে নিষেধাজ্ঞা সাধারণত কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার, বুঝতে পারছেন? ওই যে স্থায়ী, অস্থায়ী, অন্তর্বর্তীকালীন, আর একটা কি বাধ্যতামূলক। এখন একটু শুনেন আলোচনা, সেটা হচ্ছে যে এই জায়গায় রাখেন, এই জায়গায় রাখেন। সেটা হচ্ছে যে যে স্থায়ী নিষেধাজ্ঞা সংজ্ঞা দেওয়া হয়েছে 53 ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের, আর মঞ্জুর করা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 ধারায়। মানে স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আমার দেওয়ানি কার্যবিধিরে লাগতেছে না, সংজ্ঞাও দিছে সুনির্দিষ্ট 53 ধারায়, মঞ্জুর করে 54 ধারায়। অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে সুনির্দিষ্ট 53 ধারায়, বাট মঞ্জুর করে দেওয়ানি কার্যবিধির 39 আদেশ। বুঝেন কিনা? তার মানে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরির ক্ষেত্রে লাগতেছে কারে? দেওয়ানি কার্যবিধিরে, দেওয়ানি কার্যবিধিরে। আর বাধ্যতামূলক নিষেধাজ্ঞার সংজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 55 ধারায় বলছে, আবার মঞ্জুরও করা হয় কত ধারায়? 55 ধারায়। বুঝতে পারছেন? তাহলে শুধুমাত্র একটা নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্রে আমার লাগতেছে কারে? দেওয়ানি কার্যবিধিরে। সেই নিষেধাজ্ঞাটা কি? অস্থায়ী নিষেধাজ্ঞা। আচ্ছা, এখন গতদিন আমি একটা আলোচনা করেছিলাম যে সামগ্রিকভাবে যে আমরা নিষেধাজ্ঞার কখন কোন মামলাটা করব, কোনটা কোন নিষেধাজ্ঞা কি দরখাস্ত আকারে করব নাকি আরজি আকারে মূল মামলা আকারে করব, সেটা বলেছিলাম। প্রথমে যেটা বলি যে স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দেওয়া হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারায়, যেখানে বলা হয়েছে যে যখন কোনো ক্ষতি, সম্ভব ক্ষতি বা আপনার কোনো ক্ষতির সম্ভাবনা দেখা দেয়, সম্পত্তির ক্ষতি হইতে পারে, সুনামের ক্ষতি হইতে পারে, তারপরে আপনার চুক্তিগত ভঙ্গ করার ক্ষতি হইতে পারে, যাই হোক না কেন, যখন সম্ভাবনা কি দেখা দেয় প্রকৃত পক্ষে এখনো ওই কাজটা সংগঠিত হয় নাই, তখন আমি মূল আরজি দাখিলের মাধ্যমে যে মামলা দায়ের করব সেটা হলো কি? স্থায়ী নিষেধাজ্ঞা। একটা উদাহরণ দিয়ে বুঝাইছিলাম যে আপনার প্রতিবেশী দেওয়াল দিচ্ছে এবং সে বলতেছে আপনাকে যে আমি আপনার জায়গার ভিতরে কিন্তু 2 হাত পাবো, এবং সে 2 হাত ওয়াল দেওয়ার হুমকি আপনারে দিচ্ছে, বা আপনার উচ্ছেদের হুমকি দিচ্ছে। এখন উচ্ছেদ করে নাই, দেয়াল এখনো দেয় নাই, তাহলে আপনি এই মুহূর্তে আর এর আগ পর্যন্ত কোনো আইনগত পদক্ষেপই নেন নাই, তাহলে আপনি কি মামলা করবেন? স্থায়ী নিষেধাজ্ঞার মামলা। স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারায়, মঞ্জুর করে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 ধারায়। বুঝেন কিনা? আচ্ছা, এখন আমরা জানি যে আরজি দাখিলের পরে একটা মামলায় সমন যায়, লিখিত জবাব পায়, তারপরে আপনার ওই ইস্যু গঠন, চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ, চূড়ান্ত শুনানি, তারপরে অধিকতর চূড়ান্ত শুনানি, যুক্তিতর্ক, রায়, ডিক্রি, মানে মোটামুটি একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। এতদিন তো আর সে থেমে দেওয়াল দেওয়া তো সে থেমে রাখ মানে থেমে থাকবে না বা থেমে। তো এই ক্ষেত্রে
ওই স্থায়ী নিষেধাজ্ঞার আর্জি দাখিলের সাথে সাথে আমি আরো দ্রুত প্রতিকার পাওয়ার জন্য আমি যে দরখাস্তটা ওই মামলা চলাকালীন সময় দায়ের করব, সেটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রকৃতপক্ষে চাওয়া হয় কখন? মামলা চলাকালীন সময়। কিসের মাধ্যমে? দরখাস্তের মাধ্যমে। আর স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয় মূল মামলা আকারে। কিসের মাধ্যমে? আর্জির মাধ্যমে। বুঝেন কিনা? এরপরে আমি তো মূল মামলা আর্জি দিলাম, আর্জির প্রেক্ষিতে বিবাদী পাবে কি? সমন। এবং আর্জির সাথে সাথে আমি সাথে সাথে আশু প্রতিকার, দ্রুত প্রতিকার পাওয়ার জন্য দরখাস্ত দিলাম অস্থায়ী নিষেধাজ্ঞার। অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রেও প্রতিপক্ষ পাবে কি? নোটিশ। নোটিশ। এখন নোটিশ পাই আসতেও তো 7-8 দিন লেগে যাবে, বা 7 দিনের মধ্যে নোটিশ জারি করতে হয় ধরেন। এখন কিন্তু আমার তো আরো দ্রুত প্রতিকার দরকার, মানে তারে যদি আদালত শুনতে যায় তাহলে এর মধ্যে ঘটনা ঘটে যেতে পারে। তাইলে আমার অস্থায়ী নিষেধাজ্ঞা অ্যাকচুয়ালি চাই কোনো লাভ নাই। তখন ওই অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে আমি আরো ওই দ্রুত প্রতিকার হিসেবে চাবো যে ওনার যতদিন পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি অনুষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত স্থিতি অবস্থা, স্ট্যাটাস কো বলে, স্থিতি অবস্থা বজায় রাখার জন্য একটা অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হোক বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করা হোক। তো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আরেক নাম কি? স্টার্ট, মানে আপনার অ্যাড ইন্টারিম ইনজাংশন, ঠিক আছে, বাট স্থিতি অবস্থা বজায় রাখা, স্ট্যাটাস কো বলে, স্ট্যাটাস কো অর্ডার। তো এই ক্ষেত্রে অর্থাৎ প্রতিপক্ষরে না শুনে, প্রতিপক্ষরে না শুনে যে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় তারে কি বলে? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। বুঝেন কিনা? প্রতিপক্ষরে শুনানির সুযোগ না দিয়ে যে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় সেটা বলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশটা বলবৎ থাকে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি অনুষ্ঠিত না হচ্ছে। বুঝেন কিনা? আচ্ছা, না পরবর্তী আদেশ না, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ বলবৎ থাকে যতক্ষণ পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি না হচ্ছে। বুঝেন? আর যখন অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি অনুষ্ঠিত হলো উভয় পক্ষের উপস্থিতিতে, তখন সে তো বলবে যে নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিবে অথবা দিবে না। যদি দেয়, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিল, তাহলে ওই আদেশটা বলবৎ থাকবে আদালতের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত। বুঝেন কিনা? আচ্ছা, তাহলে আমি যা জানলাম, স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রতিপক্ষরে শুনতে হয়, অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রতিপক্ষরে শুনতে হয়, কিন্তু অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রতিপক্ষরে শোনা লাগে না। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আরেক নাম কি? অ্যাড ইন্টারিম ইনজাংশন বা স্ট্যাটাস কো, বা কি? স্থিতি অবস্থা বজায় রাখা। বুঝেন কিনা? আচ্ছা, এখন আরেকটা নিষেধাজ্ঞা আছে, সেটা হলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, ম্যান্ডেটরি ইনজাংশন। ম্যান্ডেটরি ইনজাংশন হচ্ছে এরকম যে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, যে আপনি গেছিলেন ঢাকা, আপনি কোনো মামলা টামলা করেন নাই, প্রতিবেশীরা দেখে গেলেন সে দেয়াল দিচ্ছে, 2 দিন পর বাড়িতে এসে দেখলেন যে দেয়াল আপনার সীমানার ভিতরে 2 হাত দিয়ে ফেলছে। এখন আপনি তো কোনো মামলা টামলা করেন নাই, কিন্তু ঘটনা অলরেডি কি ঘটে গেছে। তো সেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমি যে মামলাটা করব সেটা হলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 55 ধারায়। কত ধারায়? 55 ধারায়। বুঝেন কিনা? আচ্ছা, এ হলো মোটামুটি 4 প্রকার নিষেধাজ্ঞার উদাহরণ। এখন আর একটা জিনিস একটু বুঝেন। ধরেন যে হোসেন মোল্লার প্রতিবেশী ওয়াল দিচ্ছে, এবং হোসেন মোল্লারে 2-1 বার হুমকিও দিছে যে তোমার ভিতরে আমি 2 হাত জায়গা পাবো। হোসেন মোল্লা হুমকি পাওয়ার পরে সে আহ ইয়া করছে, স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করছে। স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করার পর এটা চলমান আছে, সেও অস্থায়ী নিষেধাজ্ঞা ধরেন চাই নাই এখনো। কিন্তু যখন সমন পাইছে, বিবাদী যখন কি পাইছে? সমন পাইছে। সমন পাইয়ে সে আরো রাগ হয়েছে যে কি আমার বিরুদ্ধে মামলা, তাই ওয়াল দেই, ঠেকাই কে দেখি। তো মামলা, স্থায়ী নিষেধাজ্ঞার মামলা থাকা অবস্থায় সে অলরেডি ওয়াল দিয়ে ফেলছে, মানে ঘটনা কি ঘটাই ফেলছে। তাহলে এখন কি আপনার আলাদা করে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করা লাগবে কিনা? মামলা চলাকালীন সময় ঘটনা ঘটে গেছে, এখন কি করা লাগবে? প্রশ্ন বুঝতেন কিনা? যে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা চলাকালীন সময়ে আমি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন টাবেদন কিছুই করি নাই, যে মামলা চলতেছে, এমন সময় এসে বিবাদী ঘটনা কি ঘটাই ফেলছে, তাহলে এখন আমার প্রতিকার কি? আর একটা মামলা করা লাগবে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার, নাকি? এই ক্ষেত্রে আমার বাধ্যতামূলক নিষেধাজ্ঞার নতুন মামলা করা লাগবে না। যে মামলা চলমান আছে ওই মামলার মধ্যে আমি বাধ্যতামূলক নিষেধাজ্ঞার দরখাস্ত দেব, এবং এটাকে বলে অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। অর্থাৎ মামলা চলাকালীন সময়ে যদি কোনো ঘটনা ঘটে যায়, সেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমি আবেদন করব অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তার মানে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা
মূল মামলাও করা যায়, আবার কি দরখাস্ত আকারেও করা যায়। বুঝেন কিনা? আচ্ছা, এই জিনিসটা বইতে পাবেন না, এটা আপনি পাবেন ওই বিচারপতি হামিদুল হকের বিচার প্রক্রিয়া বইয়ের ভিতরে। উনি কেস রেফারেন্স আলোচনা করছে, যেখানে বলা আছে যে মামলা চলাকালীন সময়ে যদি কোনো ঘটনা কি ঘটে যায়, তাহলে সেই ক্ষেত্রে আলাদা করে আর বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করা লাগবে না। সেই ক্ষেত্রে আমি ওই মামলার মধ্যেই অস্থায়ী বাধ্যতামূলক নিষেধাজ্ঞার দরখাস্ত দিব, যাতে ওটাকে পূর্বের অবস্থায় কি আশা করি নিষেধাজ্ঞা মোটামুটি একটু ধারণা দিতে পারলাম। এখন আমরা বইয়ে চলে আসি, দেখেন। নিষেধাজ্ঞা হলো বিচারিক সিদ্ধান্ত যার মাধ্যমে মকদ্দমার গোল দিবেন কোন পক্ষকে কোন নির্দিষ্ট কাজ করতে বা করা হতে বিরত থাকতে আদেশ দেওয়া হয়। এটা কতদিন মধ্যে পড়ছিলাম নাকি? কোন পক্ষ মানে হচ্ছে, তাহলে নিষেধাজ্ঞার আবেদন, অস্থায়ী নিষেধাজ্ঞার যে আবেদন, এটা বাদীও করতে পারে, এটাকে বিবাদীও করতে পারে। নিষেধাজ্ঞা দুই প্রকার, স্থায়ী নিষেধাজ্ঞা বা অস্থায়ী নিষেধাজ্ঞা। বাট অ্যাকচুয়ালি যদি বলে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী নিষেধাজ্ঞা কয় প্রকার? তিন প্রকার। আর কোন আইন উল্লেখ ছাড়া যদি বলে নিষেধাজ্ঞা কয় প্রকার? চার প্রকার। তাহলে স্থায়ী, অস্থায়ী, আর একটা হচ্ছে কি অন্তর্বর্তীকালীন, আর একটা হলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। আচ্ছা, আমরা স্থায়ী নিষেধাজ্ঞায় চলে আসি। দেখেন, স্থায়ী নিষেধাজ্ঞা যে মকদ্দমার, আন্ডারলাইন করেন, উভয় পক্ষকে শুনে এবং মকদ্দমার গুণাগুণ মূল্যায়ন করে বল দিবেন বিচার শেষে মকদ্দমার কোনো পক্ষকে কোনো কাজ করা হতে, আন্ডারলাইন করেন, স্থায়ীভাবে বিরত থাকতে যে আদেশ দেওয়া হয়, সেই আদেশ হলো চিরস্থায়ী নিষেধাজ্ঞা। এখন মনে রাখবেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞাও যা, স্থায়ী নিষেধাজ্ঞাও যা। ইংরেজিতে পার্মানেন্ট ইনজাংশন এন্ড পারপিচুয়াল ইনজাংশন একই। এখন আপনি আজীবন পড়ে আসলেন পার্মানেন্ট, পরীক্ষায় দিয়ে দিয়েছে পারপিচুয়াল, ভাবলেন যে এত করি নাই। পার্মানেন্টও যা, পারপিচুয়ালও তাই, আবার স্থায়ীও যা, চিরস্থায়ীও তাই। এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 থেকে 56 ধারা অনুযায়ী দেওয়া হয়, কথা ঠিক না? আপনি বলবেন 54 ও 56 বলতে পারেন, 55-তে অ্যাকচুয়ালি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আলোচনা করছে, ঠিক ওই জায়গা ও দেন। অস্থায়ী নিষেধাজ্ঞা দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞা মকদ্দমার গোল দিবেন কোন পক্ষকে গোল দিবেন অস্থায়ী ভাবে কাজ করা হতে বিরত থাকতে আদেশ দেয়, এবং আন্ডারলাইন করবেন, এমন আদেশ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকে, বা মকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বলবৎ থাকে। অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ানি কার্যবিধির গোল দিবেন 39 নং আদেশ অনুযায়ী দেওয়া হয়। 39 নং আদেশের লেখেন, নিচে লেখেন 94 গ। 94 কি গ? যদি বলে দেওয়ানি কার্যবিধির কত ধারায় অস্থায়ী নিষেধাজ্ঞা বলছে? 94 গ। আর আদেশ কত? 39। আদেশ 39। আচ্ছা, রোমা বলেন তো 94 ক আর খতে কি আছে? 94 কতে আছে রায়ের পূর্বে আটক, আর খতে আছে কি রায়ের পূর্বে পুরো। দেখেন, আমরা দেখি যে যে সকল ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়, দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করেন 39 আদেশের 1 ও 2 বিধির অধীন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। So, যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে কত কত আদেশের কত বিধি, 39 আদেশের 1 ও 2 বিধি। তারপরে দেখেন, দেওয়ানি কার্যবিধির 39 আদেশের আন্ডারলাইন করবেন, এক বিধির অধীন আদালত গোল দিবেন সম্পত্তি স্থাবর বা অস্থাবর উভয় ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে। উদাহরণ ধরেন, এইভাবে চিন্তা করেন যে মামলা চলমান আছে, এমন সময় আপনারে আপনার জমি থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছে, জমি থেকে কি উচ্ছেদের হুমকি দিচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞা চাইবো অস্থায়ী নিষেধাজ্ঞা, যেহেতু মামলা চলমান আছে, যেহেতু আমি অস্থায়ী নিষেধাজ্ঞা তার বিরত রাখার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা চাইবো 39 আদেশের 1 এ। কারণ এটা একটা কি সম্পত্তি, জমি থেকে উচ্ছেদের হুমকি, জমি কি সম্পত্তি। যদি স্থাবর বা অস্থাবর সম্পত্তি রিলেটেড হয়, তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইবো কততে? 1 এ। পরেরটা দেখেন, অন্যদিকে 39 আদেশের গোল দিবেন 2-1 বিধির অধীন গোল দিবেন চুক্তিভঙ্গ, ব্রেচ অফ কন্ট্রাক্ট, বা গোল দিবেন ক্ষতি সাধন, দ্য কমিশন অফ এন ইনজুরি, কমিশন অফ এন ইনজুরি করা হতে বিরত রাখতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। তো এটা মনে রাখবেন যে চুক্তি ভঙ্গ, ব্রেচ অফ কন্ট্রাক্ট, অথবা ক্ষতি সাধন, দ্য কমিশন অফ এন ইনজুরি। আমি যদি কাউরে চুক্তি ভঙ্গ থেকে বিরত রাখার জন্য অথবা ক্ষতি সাধন হতে বিরত রাখার জন্য যদি আমি অস্থায়ী নিষেধাজ্ঞা চাই, তাহলে আমাকে চাইতে হবে 39 আদেশের 2-1। চুক্তি ভঙ্গ কেমনে? আমি ওই যে যে উদাহরণটা সবসময় দেই, যে সাকিব আল হাসান খেলতেছে কলকাতা নাইট রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ হলো, এখন চুক্তিটা আছে আগামী 5 বছর সাকিব আল হাসান খেলবে।
5 বছর খেলার আগে 2 বছর খেলার পর সে অন্য ক্লাবে যাইতে যাচ্ছে, মানে সে চুক্তি কি করতে যাচ্ছে, ভঙ্গ করতেছে, তাহলে তারে চুক্তি ভঙ্গ থেকে বিরত রাখার জন্য কলকাতা নাইট রাইডার্স এই জায়গা অস্থায়ী নিষেধাজ্ঞা চাইবে কততে, 39 2-এর আগে। বুঝেন কিনা? আচ্ছা, তাহলে আমার এইভাবে মনে রাখতে হবে ভাই, যে অস্থায়ী নিষেধাজ্ঞা যদি সম্পত্তি রিলেটেড হয় তাহলে 39 কত, 1। আর যদি চুক্তি ভঙ্গ বা ক্ষতি সাধন হয় তাহলে কত, 2-1। আচ্ছা, এবার আমরা চলে আসি, দেখেন যে সম্পত্তির ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা আহ বিধিগত 1, যে ক্ষেত্রে কোনো মকদ্দমায় শপথপত্র দ্বারা বা অন্য কোনো উপায়ে প্রমাণিত হয় যে কোনো মকদ্দমায়, আন্ডারলাইন করবেন, কোনো মকদ্দমায় আপনি একটা জিনিস মনে রাখবেন, অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে হলে আগে যে কোনো একটা মামলা কি থাকা লাগবে, চলমান থাকা লাগবে। কোনো মামলা আপনি করেন নাই, তাই কোর্টে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবেন? অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে হলে আগে একটা কি লাগবে, যে কোনো একটা দেওয়ানি মামলা চলমান থাকা লাগবে। আচ্ছা, কোন মকদ্দমায় বিরোধীয় কোন সম্পত্তি মকদ্দমার গোল দেবেন কোন পক্ষ কর্তৃক অপচয়, আন্ডারলাইন করেন, ক্ষতিগ্রস্ত বা হস্তান্তরিত বা কোন ডিক্রি জারিতে অন্যায়ভাবে বিক্রয় হওয়ার ঝুঁকির সম্মুখীন, অথবা দেখেন বিবাদী তার পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে, আন্ডারলাইন করবেন, তার সম্পত্তি অপসারণ বা হস্তান্তর করার হুমকি দিয়েছে, হস্তান্তর কি এখনো করেছে, কেবল কি করছে, হুমকি দিয়েছে বা অভিপ্রায় প্রকাশ করেছে, সেক্ষেত্রে আদালত মকদ্দমার, আন্ডারলাইন করবেন, যে পক্ষ এমন কাজ করে বা করতে চায় তাকে উক্ত কাজ থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। তাহলে আপনি বলেন তো ভাই, যে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে কি, আবেদন করবে কি, বাদী না বিবাদী? যে কোনো পক্ষ, বাদীও পারে বিবাদীও পারে। এখন আপনি অনেকে, আমি দুইটা উদাহরণ দেই যে কখন স্থায়ী নিষেধাজ্ঞা বাদী, অস্থায়ী নিষেধাজ্ঞা বাদী চাইতে পারে, কখন স্থায়ী নিষেধাজ্ঞা বিবাদী চাইতে পারে। দেখেন আমি একটা উদাহরণ দিই, যদি এরকম হয় যে বাদী শুধু সে দখলে আছে, সে একটা সত্ত্বের মামলা করছে, সত্ত্বের মামলা হচ্ছে যে তার মালিকানার একজন কি করছে, অস্বীকার করছে, তো দখলে থাকা অবস্থায় বাদী আদালতে সত্ত্বের মামলা করছে, সত্ত্বের মামলা করা অবস্থায় বিবাদী ধরেন হোসেন মোল্লা, বাদী হচ্ছে টুটুল বাগচি, তো জমির দখলে আছে বাদী, আবার মামলাও করছে কে, বাদী। এই মামলা করা অবস্থায় উনি সত্য চাইতেছে, আবার এই মামলা চলাকালীন অবস্থায় উনি ওই জমি বিক্রির উদ্যোগ নিছে, বাদী জমি বিক্রি কিনেছে, উদ্যোগ নিছে, তাইলে এই যে যে বিক্রির উদ্যোগ নিল, জমি বিক্রি থামানোর জন্য এই জায়গায় নিষেধাজ্ঞা চাইবে কি, বিবাদী। বুঝেন কিনা? আবার যদি এরকম হয় যে টুটুল, এরকম ঘটনা যদি এরকম হয় যে টুটুল বাচ্চা একটা জমিতে ছিল, হোসেন মোল্লা যায় তার বেদখল করছে এবং বলছে যে মালিক টালিক কিছু স্বীকার করি না, তুই যা, যে জায়গা যাবি যা, এই কথা বললো। এখন টুটুল বাক্সি গিয়ে দখল পুনরুদ্ধারে মামলা করছে, মামলা করার পরে যখন মামলা চলমান আছে এমন সময় হোসেন মোল্লা মামলা হেরে যাওয়ার আশঙ্কায় ওই সম্পত্তি বিক্রির কি নিছে, উদ্যোগ দিছে, তাহলে এখন উদ্যোগ দিছে কি, বিবাদী। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করবে কে, তাহলে বুঝেন যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন কে, বাদীও করতে পারে অথবা কি, আমাদের একটা ভুল ধারণা আছে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন কোথায় শুধু বাদী করতে পারে, বিষয়টা কিন্তু তা না। পরেরটা দেখেন, চুক্তিভঙ্গ বা ক্ষতি সাধন করা হতে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞা বিধি 2-1 নাকি, দেখেন 39 2-1 বিধির অধীন, আন্ডারলাইন করেন, চুক্তিভঙ্গ, ব্রেস অফ কন্ট্রাক্ট বা ক্ষতি সাধন, দ্য কমিশন অফ অ্যান ইনজুরি করা হতে বিরত রাখতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। এমন কার্য করা হতে গোল দিবেন বিবাদীকে বিরত রাখার জন্য, অ্যাকচুয়ালি জায়গা কি শুধু বিবাদী হবে, এ জায়গা কি হবে, বাদী বা বিবাদী। পাইছেন? আহ মামলা দায়েরের পর এবং রায় ঘোষণার, আন্ডারলাইন করবেন, পূর্বে বা পরে, এটা বলতেন, রায় ঘোষণার পূর্বে বা পরে যে কোনো সময় দুই বিধির অধীন বাদী অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে পারে। এ জায়গা বাদী বলতে বোঝাচ্ছে যে কোনো পক্ষ আর কি, যে কোনো। এখন তাহলে আপনি একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হইলো যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন রায়ের আগে করা যায়, আবার কি রায়ের পরে আপিল স্টেজেও অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা যায়, আপিল স্টেজেও অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা যায়, বুঝে নেন। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন বিচারিক আদালতেও করা যায়, আবার কি আপিলে গিয়েও করা যায়। আচ্ছা, এখন আমরা আসেন যে যদি এরকম হয়, আন্ডারলাইন করেন, যে বিধি 2-3 অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার ফলাফল, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার
ফলাফল। অর্থাৎ ওই যে হোসেন মোল্লার আহ, ধরেন দেয়াল দিচ্ছিল, তো আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে হোসেন মোল্লারে বলছে যে মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা আদালতের পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত আপনি দেওয়াল কি রাখেন, দেয়াল দেওয়ার যাবতীয় কার্যক্রম স্থগিত রাখেন। কোনো দেওয়ালই আপনি আপনার জায়গাও দিবেন না, কোনো জায়গায় দিবেন না যতদিন পর্যন্ত মামলা কি না হচ্ছে, নিষ্পত্তি না হচ্ছে। কিন্তু উনি 5 দিন বন্ধ রাখার পরে 6 দিনের মাথায় গিয়ে আবার দেওয়াল দেয়া কি শুরু করছে। তার মানে আদালতের আদেশে উনি কি করলো, অমান্য করলো, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশে অমান্য করলো। এখন আমরা দেখি, দেখেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যদি কেউ অমান্য করে সেই ক্ষেত্রে কি হয়। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে আন্ডারলাইন করবেন 39 আদেশের 2-3 বিধির অধীন মামলা করা যায়, এবং নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে এই যে মামলা করা যায় লেখছেন না, এই মামলা করার উপরে লেখেন যে মিস ভায়োলেশন কেস। মিস ভায়োলেশন কেস, এই যে মামলাটা করে 39 আদেশের 2-3 বিধির অধীন, এটা বলে মিস ভায়োলেশন, মিসেলিনিয়াস ভায়োলেশন কেস, সংক্ষেপে লেখেন মিস ভায়োলেশন কেস। মিস ভায়োলেশন কেস লিখেছেন? তাহলে বলেন তো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি, মিস ভায়োলেশন কেস। আচ্ছা, এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে নর্মালি আমরা বলি সিভিল সুট, সুট মানে তো কি মামলা, মানে দেওয়ানি মামলা। আর ক্রিমিনাল শব্দের আগে মানে ক্রিমিনাল বলে কেস, ক্রিমিনাল কি কেস। কিন্তু এই জায়গায় মিস ভায়োলেশন কেস বলতেছে কেন, এই জায়গা মিস ভায়োলেশন সুট না বইলা এই জায়গা মিস ভায়োলেশন কেস কেন বলতেছে? স্যার এটা ফৌজদারি অপরাধ করতেছে আদেশ অমান্য করে। ফৌজদারি অপরাধ কেমনে? মামলা তো আপনি দেওয়ানি আদালতে আদেশ করতেছেন। দিচ্ছি স্যার, আদেশের পরে আদেশটা অমান্য করে। আপনি মামলাটা করতেছেন তো দেওয়ানি আদালতে, আপনি ফৌজদারি আদালতে করতেছেন না, তাই না? জানেন কেউ এই জায়গা মিস ভায়োলেশন সুট না বলে কে, হ্যাঁ বলছিলাম আগে একবার যে দেওয়ানি মামলা যেটা আর্জির মাধ্যমে করা হয় সেটাকে বলে সুট। আর যদি কোনো দেওয়ানি মামলা দরখাস্তের মাধ্যমে করা হয় সেটাকে বলে কি কেস। বুঝতে পারছেন? দেওয়ানি মামলা যেটা আর্জির মাধ্যমে করা হয় সেটাকে বলে কি সুট। আর দেওয়ানি মামলা যেটা দরখাস্তের, এই যে আমি এই যে আদেশ অমান্য করলো, এই জায়গায় আমি চাইতেছি কি, আমি ওই মিস ভায়োলেশন একটা মামলা চলমান আছে, এর মধ্যে আমি দরখাস্তকারী আর একটা মামলা করতেছি, সো এই জায়গা এই কারণে আসছে কি কেস। একই, ভায়োলেশন কেস বলে না, ওর আগের মিস ছুট বলে না, এটা হলো মিসেলিনিয়াস ভায়োলেশন কেস। আচ্ছা দেখেন, তো নিষেধাজ্ঞার আদেশ এখন যদি দেখেন এই মামলা করলো এবং নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে আদালত ওই মিস ভায়োলেশন কেসের প্রেক্ষিতে ওই হোসেন মোল্লারা কি কি করতে পারে, যেহেতু উনি তো অমান্য অলরেডি করছে, করার পরে মিস ভায়োলেশন কেস বাদী এসে করলো, তো এখন হোসেন মোল্লারে কি আদেশ দিতে পারে দেখেন। উক্ত ব্যক্তির আন্ডারলাইন করবেন সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে, সম্পত্তি কি ক্রোকের আদেশ দিতে পারে, এবং উক্ত ব্যক্তিকে অনধিক আন্ডারলাইন করেন 6 মাসের দেওয়ানি কারাবাসে আটকের আদেশ দিতে পারে, অথবা উভয়। ওই যে একের পরে যে এবং আছে, এবংটা বা করে দেন, বা বুঝেন নাই, ওই যে ক্রোকের আদেশ দিতে পারে তারপরে এবং আছে না, এবং কি বা। তাহলে আমার এই জায়গায় প্রশ্ন আসে ভাই, যে কি কি প্রশ্ন আসে দেখেন, আমি কিন্তু বলে দিই যে যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে তাহলে কি মামলা করবেন, মিস ভায়োলেশন কেস। মিস ভায়োলেশন কেস করলে যে অমান্য করলো তারে কি করতে পারে, তার সম্পত্তি প্রয়োগ করতে পারে, বা কি তারে দেওয়ানি কারাগারে অনধিক কত 6 মাসের আটক দিতে পারে, অথবা কি। আচ্ছা, আমরা চলে আসি, জেনে রাখা ভালো, জেনে রাখা ভালো অস্থায়ী নিষেধাজ্ঞার এই আমার এই 38, 39, 40, 41 এই জায়গা হচ্ছে মনে করেন মাছ বেশি থাকে, জাল ফেলাইলে এই জায়গা জালে মিস নাই। তো এই জিনিসগুলো আমার ভালোভাবে এই জায়গা বুঝতে হবে, খুঁটিনাটি। আপনি যদি খুঁটিনাটি বুঝেন এখান থেকে প্রশ্ন ইনশাল্লাহ প্রিলিতেও পারা যাবে, লিখিতেও পারা যাবে। দেখেন
বেশিবার বললে আবার সিক্রেট থাকে না, দেখেন জেনে রাখা ভালো। দেখেন 2-3 বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার কারণে আদালত অমান্যকারীর সম্পত্তি ক্রোকের আদেশ দিলে, আন্ডারলাইন করেন, তা 1 বছরের বেশি সময় বলবৎ থাকবে না। এই কথাটা বলতেছে 39 আদেশের কততে? 2-4, 2-4। অর্থাৎ পরীক্ষায় এইভাবে আসবে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে ভঙ্গকারীর সম্পত্তি যদি ক্রোক করে, এই ক্রোক আদেশ কতদিন বলবৎ থাকবে? 1 বছর, সর্বোচ্চ কত? 1 বছর। দেখেন এবং 1 বছর যে বলবৎ থাকে, এটা বললো কততে? 2-4, 39 আদেশের 2-4। মামলা করতেছেন কততে? 2-3। আর ক্রোক আর 2-3 ক্রোক করতেছে, 2-3 6 মাস দেওয়ানি কারাগারে কি আটক রাখতেছে। পরে 2-4 এসে বলতেছে যে ক্রোক আদেশ সর্বোচ্চ 1 বছর বলবৎ থাকবে। পরেরটা দেখেন, যদি অমান্য করে অব্যাহত থাকে, হোসেন মোল্লার সম্পত্তি ক্রোক করলো, দেওয়ানি কারাগারে আটক করলো, সব খাইতে টাইতে এসে উনি আবার দেওয়াল দেওয়া শুরু করছে, মানে আবারও কি অমান্য করছে, তাহলে আদালত উক্ত সম্পত্তি বিক্রয় করতে, তাহলে ওই যে যে সম্পত্তি ক্রোক করছিল ওটা কি করবে? বিক্রয় করবে। আচ্ছা, এখন আমার প্রশ্ন, আপনারা বলেন তো যে সম্পত্তি ক্রোক করার সাথে সাথেই কি বিক্রি করবে? কখন বিক্রি করবে? 1 বছর। 1 বছর পরেও যে কথা কিন্তু একজ্যাক্ট ঠিক না, মানে ক্রোক করলে 1 বছর পর্যন্ত বহাল থাকতে পারে, কিন্তু 1 বছর পরে যাইয়া উনি সোজা হয় নাই, আবারও অন্যান্য করা কি বহাল আছে, তারপরে করবে কি বিক্রয়। বুঝতে পারছেন বিষয়টা? কিন্তু এটা না যে 1 বছর ক্রোক করার পর বিক্রি করবে। না, সাজা ভোগ তো সাজা দেয় সবসময় দিবে, এটাও তো ঠিক না। হয় ক্রোক দিবে অথবা কি সাজা দিবে, অথবা উভয়, অথবা উভয়। আর সাজা দিলে তো বাদীরই লস, ওই 6 মাসের টাকা পয়সা আবার সে দিবে। দেখেন, নিষেধাজ্ঞার আদেশ প্রদানের পূর্বে আদালত অপর পক্ষকে নোটিশ প্রদানের আদেশ দিবে, এটা আন্ডারলাইন করেন। আমরা একটু আগে আমি ব্যাখ্যা করছি, অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশের পূর্বে কি দেয়? অপর পক্ষের কি দেয়? নোটিশ দেয়। আর স্থায়ী নিষেধাজ্ঞা হইলে আর্জির ক্ষেত্রে দেয় কি সম্মতি। এবং এটা বল দিবেন বাধ্যতামূলক নোটিশ দেওয়া কি। এবং আপনি প্রশ্ন করতে পারেন যে কখন সমন কখন নোটিশ? যখন আর্জির ক্ষেত্রে জানাই সেটা বলে সমন, আর দরখাস্তের ক্ষেত্রে জানাইলে কি নোটিশ। জি। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনকারী অপর পক্ষকে নোটিশ দিলে উক্ত নোটিশ বিনা জারিতে ফেরত আসলে আবেদনকারী নোটিশ ফেরত আসার, আন্ডারলাইন করেন বা গোল দেন, 7 দিনের মধ্যে আবার নোটিশ দিবে। ওই অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলো টোটাল বাক্সি বাদী হিসেবে, হোসেন মোল্লারে গিয়ে বাড়িতে যাই পাই নাই, নোটিশ বিনা জারিতে কি ফেরত আসছে, ফেরত আসার কয়দিনের মধ্যে আবার পদক্ষেপ নিতে হবে। মনে আছে কিনা? 9 আদেশের 5 বিধিতে বলছে যে সমন বিনা জারিতে ফেরত আসার কয়দিনের মধ্যে পদক্ষেপ? 1 মাস বা 30 দিন। বুঝেন কিনা? আর অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে কয়দিন? 7 দিন। এটা আছে 39 আদেশের 3 পদ। 39 আদেশের 3 পদ। আচ্ছা, এখন ধরেন যার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা দিল, হোসেন মোল্লার বিরুদ্ধে দিল, এখন ওনার প্রতিকার কি? এতক্ষণ তো আমি যে চাইলো তার প্রতিকার জানলাম যে সে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ 39 আদেশের 1 অথবা 2-এর 1 এবং মঞ্জুর করলে যদি অমান্য করে তাহলে তার প্রতিকার 39 আদেশের 2-3, 2-3। কিন্তু যার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর করলো, যাকে বললো যে আপনি দেওয়াল দিবেন না, তার প্রতিকার কি সেটা দেখেন। 39 আদেশের 4 বিধির অধীন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ, আন্ডারলাইন করবেন, পরিবর্তন বা বাতিল করার আদেশ দিতে পারে। তাহলে হোসেন মোল্লার প্রতিকার হচ্ছে, যদি ওনার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়, ওনার প্রতিকার হচ্ছে ওই অস্থায়ী নিষেধাজ্ঞাটা বাতিল বা পরিবর্তনের আবেদন করবে। 39 আদেশে কত বিধিতে? 4 বিধিতে। বাতিল বা পরিবর্তন, বাতিল বা পরিবর্তন কোন আদালতে? যে আদালত নিষেধাজ্ঞা দিয়েছে সে আদালত। বুঝেন কিনা? আচ্ছা, তাহলে যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? পরিবর্তন করা। বাতিল বা পরিবর্তনের আবেদন করবে কততে? 39 আদেশের 4 বিধি। 39 আদেশের আপিল ডিভিশনে কিন্তু এখনো যায় নাই, ওটা আপাতত ধরা থাক, আসবানি, ওটা সলিউশন একবারে দিবানি। এটা এই জায়গা তো পেঁচাপেচি নাই, একটু পরে বলে দিবেন। আপাতত এইটুকু মনে রাখেন যে যার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশটা দিল
তার প্রতিকার হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল বা পরিবর্তনের আবেদন করা। কোন আদালতে? সেই আদালতে। 39 কত বিধিতে? ধন্যবাদ। পরের প্যারাটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। যে এই কথা বলেন না, অস্থায়ী নিষেধাজ্ঞা বা আন্ডারলাইন করেন, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত অন্যান্য খরচের সাথে অনধিক 10,000 টাকা ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্ট মঞ্জুর করতে পারে। আমি যখন আপনাদের ক্ষতিপূরণমূলক খরচ, সাধারণ খরচ, বিলম্বের খরচ পড়াইছিলাম, তখন আমি একটু মনে করাই দিই আপনাদের, খরচ সম্পর্কে একটু মনে করাই দিই। 35 ধারায় বলছে সাধারণ খরচ, যে কোনো অ্যামাউন্ট। 35 কতে বলছে কম্পেনসেটরি কস্ট বা ক্ষতিপূরণমূলক খরচ। কখন? সর্বোচ্চ 20,000। কখন? আমি বলছিলাম যে যখন একজন ব্যক্তি একটা দাবি করে মামলা স্থানান্তরের আবেদন করলো, কিন্তু পরবর্তীতে মনে হলো যে মামলা স্থানান্তরের কোনো দরকার নাই, সে শুধু শুধু আবেদনটা করতে, তার আবেদনটা মিথ্যা প্রমাণিত হলো, তখন আদালত ওই ব্যক্তির বলবে যে তুমি যেহেতু মিথ্যা আবেদন করছো, তুমি খরচ দেওয়া সর্বোচ্চ কত? 20,000। মনে আছে কিনা? কিন্তু ওখানে আমি বলছিলাম যে তিনটা ক্ষেত্রে খরচ হচ্ছে 10,000। রায়ের পূর্বে আটক, রায়ের পূর্বে ক্রোক, আর হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা। কেমনে দেখেন, একটু এইভাবে চিন্তা করেন। আমরা রায়ের পূর্বে আটকের আবেদন করি বাদী করে, কারে আটকের? বিবাদীরে। এবং কখন আবেদন করে? বাদী ভাবতেছে যে বিবাদী মামলায় হেরে যাবে, এই জন্যই তো সে সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। তো আদালত বাদীর কথায় কনভিন্স হয়ে বিবাদীরে আটক করছে, গ্রেফতার করছে। পরবর্তীতে দেখা গেলো মূল মামলায় বাদী পরাজিত হয়েছে। মূল মামলায় কে? তার মানে কিন্তু মামলা চলাকালীন সময় ঠিকই তো বিবাদীরে কি করা হয়েছিল? আটক করা হয়েছিল, কিন্তু মূল মামলায় হারছে কে? বাদী। তাহলে এখন যে বিবাদী সে বলবে ইওর অনার, তাহলে মামলা চলাকালীন সময় তো আমার ঠিকই আটক করতেন, এখন তো বাদী ঠিকই আবার হাইরা গেছে, তাহলে আমি এখন বাদীর কাছ থেকে ক্ষতিপূরণমূলক খরচ পাবো কত? 10,000। বুঝলেন কিনা? ক্রোকের ক্ষেত্রেও তাই, যে বিবাদীর সম্পত্তি ক্রোক করছিল, পরে মূল মামলায় আবার বাদী কি হেরে গেছে, তাহলে বাদীর কাছ থেকে খরচ পাবে সর্বোচ্চ কত? 10,000। বুঝলেন কিনা? আচ্ছা, এবার অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আসি। ধরেন হোসেন মোল্লারে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়ে ওনারে সকল প্রকার কর্মকাণ্ড থেকে মামলা চলাকালীন সময় কি রাখছে? বিরত রাখছে। কিন্তু মূল মামলা এবার হোসেন মোল্লা জয়লাভ করছে, তখন হোসেন মোল্লা বলবে যে আমার বিরুদ্ধে তো ঠিকই আবার অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মামলা চলাকালীন সময়ে গেছিল, বাট মূল মামলায় তো আমি জয়লাভ করছি। তাইলে যার পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞাটা গেছিল বাদী দিবে এই ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ কত? 10,000। বুঝলেন কিনা? সেই কথাটাই বললো যে অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত অন্যান্য খরচের সাথে অনধিক 10,000 টাকা ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্ট মঞ্জুর করতে পারে। দেখেন বিষয়টি হলো, যে পক্ষের অনুরোধে, আন্ডারলাইন করবেন, অন্তর্বর্তী ওই যে অ্যাড ইন্টারিম বা অস্থায়ী নিষেধাজ্ঞা অনুমোদন করা হয় যে পক্ষের অনুরোধে, ধরেন বাদীর অনুরোধে বাদীর পক্ষে মঞ্জুর করা হয়েছে, পরিশেষে যদি তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিন্তু মূল মামলায় কি বাদী কি হেরে গেছে, এবং যদি দেখা যায় ওরূপ নিষেধাজ্ঞার জন্য অন্য পক্ষের অনিষ্ট বা ক্ষতি হয়েছে, তবে আদালত মামলার সিদ্ধান্ত গ্রহণকালে অন্য পক্ষ যে খরচ পেতে পারে তার অতিরিক্ত ক্ষতিপূরণমূলক খরচ অন্য পক্ষের অনুকূলে মঞ্জুর করবে, যা সর্বোচ্চ কত? 10,000 টাকার বেশি হবে। আন্ডারলাইন করেন, এটা 5 ক নাকি 5 4 মনে রাখার দরকার নাই, আপনি জাস্ট মনে রাখেন কত? 5 ক। নট অনলি 5 ক, এই সেম কথাটাই বলা আছে 95 ধারায়। কত ধারায়? 95 ধারায়। না লিখলেও চলবে, একটু পরে আসতেছে। তাহলে আমার মনে রাখতে হবে ভাই, যে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যার পক্ষে গেল, সে যদি মূল মামলায় হেরে যায়, তাহলে সে খরচ দিবে কত? সর্বোচ্চ 10,000। বা এইভাবে বলা যেতে পারে যে যার বিপক্ষে গেল সে যদি মূল মামলায় জয়লাভ করে, তাহলে সে ক্ষতিপূরণমূলক খরচ পাবে কত? 10,000। বুঝেন কিনা? আচ্ছা, এখন আমি আপনাদের একটা কথা বলছিলাম যে খরচের ক্ষেত্রে, বলছিলাম যে যে খরচ পেল সে সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ পাওয়ার হকদার 20,000, কিন্তু তারে দিছে কত? 10,000। তাহলে সে আরো 10,000 চায়, তাহলে তার প্রতিকার হলো রিভিশন। তার প্রতিকার কি? রিভিশন। আর যে দিবে বললো যে তুমি 20,000 দিবা, এখন সে দিতে চাচ্ছে না, তার প্রতিকার হচ্ছে কি? আপিল। মিস আপিল, মিসেলিনিয়াস আপিল। 104 ধারায়, 104 ধারায়। এটা হলো ওই ক্ষতিপূরণমূলক খরচের ক্ষেত্রে। মনে আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। এবার আমরা চলে এসে দেখেন এখানে প্রতিকারে আসেন। আচ্ছা,
আচ্ছা, 5 ক আপনাদের নতুন বইতে হয়তো বা আছে, এখানে একটা কথা বলা নাই। 5 ক আপনারা একটু লেখেন, 5 ক লেখা আছে, যার লেখা আছে লিখেন না, যে সরকারের বিরুদ্ধে কোনো অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। 5 ক দিয়ে একটু লেখেন যে সরকারের বিরুদ্ধে সরকারকে শুনানির সুযোগ না দিয়ে, সরকারের বিরুদ্ধে সরকারকে শুনানির সুযোগ না দিয়ে কোনো অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। কোনো অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। আচ্ছা, একটু বুঝেন। ধরেন আপনার বাড়ির সামনে দিয়ে বিশ্ব রোড হচ্ছে। এখন বিশ্ব রোড একটা উন্নয়নমূলক কাজ করে কে? সরকার। এখন আপনি চাইতেছেন যে আপনার বাড়ির সামনে দিয়ে যে জমি, ওই জমি আপনি দিতে চাচ্ছেন না। এখন আপনি মামলা করার সাথে সাথে আপনি সরকারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাও চাইছেন। এই ক্ষেত্রে আদালত, সরকার যতক্ষণ পর্যন্ত সশরীরে আদালতে উপস্থিত না হয়ে তার বক্তব্য না শুনতেছে, সরকারের না শুনে কোনো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। বুঝতে পারছেন? সাফ কথা, সরকারের বিরুদ্ধে কোনো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। অবশ্যই সরকারের আগে কি শুনবে, শোনার পরে উনি যদি মনে হয় দিবে, না হলে না দিবে। বুঝতে পারছেন? কিন্তু যে কোনো বেসরকারি ব্যক্তি, এই যে রুমা, তারপরে সঞ্চিতা, ওনারা বেসরকারি ব্যক্তি, ওনাদের বিরুদ্ধে যদি অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চান, তাহলে আদালত সন্তুষ্ট হইলে মঞ্জুর করতে পারবে। তাহলে পরীক্ষায় যদি আসে যে কার বিরুদ্ধে না শুনে অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না, উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বলেন তো? উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে। আচ্ছা, আমরা প্রতিকারে আসি। এই যে দেখেন, প্রতিকার। দেওয়ানি কার্যবিধির 39 আদেশের আন্ডারলাইন করেন, 1, 2, 4, 10 বিধির অধীন প্রদত্ত কোনো আদেশ হলো আপিলযোগ্য আদেশ, এবং এই ক্ষেত্রে আপিল করা যাবে। সহজ কথা, দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 1, 2, 4, 10 এই জায়গা নিষেধাজ্ঞা মঞ্জুর করুক না মঞ্জুর করুক, আপনার দরখাস্ত মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, সব ক্ষেত্রেই কি আপিল। বুঝেন কিনা? 39 আদেশের 1 আমি নিষেধাজ্ঞা চাই স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে, আমি চাইলাম আমারে দেয় নাই, আমার প্রতিকার কি? আপিল। আমি চাইছি আমারে দেশে, অপর পক্ষের প্রতিকার কি? আপিল। 39 আদেশের 2-1 আমি ক্ষতি সাধন বা চুক্তিভঙ্গের ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাইলাম, আমারে দেয় নাই, আমি সংক্ষুব্ধ, আমার প্রতিকার কি? আপিল। আমারে দিছে সংক্ষুব্ধ আর একজন, তার প্রতিকার কি? আপিল। বুঝতে পারছেন? আবার যার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিছিল, সে 39 আদেশের 4 বিধিতে বাতিল বা পরিবর্তনের আবেদন করছে, বাতিল বা পরিবর্তন আদালত করে নাই, তার প্রতিকার কি? আপিল। বাতিল বা পরিবর্তন করছে, তাহলে প্রতিপক্ষের প্রতিকার কি? আপিল। বুঝেন কিনা? তাহলে 10 বিধিটা আমরা পড়ি নাই। 10 বিধিটা একটু পরে বলি, আগে দেখেন অপশনে আমরা পড়ে আসি। সেটা হচ্ছে আপিল। দেখেন এই যে যে আপিল বললাম, যে 39 আদেশের 1 ও 2 বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যান করে প্রদত্ত কোনো আদেশ হলো আপিলযোগ্য আদেশ, তাই এর বিরুদ্ধে কি করা যায়? আপিল করা যায়। তো আপনি মনে রাখবেন যে অস্থায়ী নিষেধাজ্ঞা রিলেটেড কোনো আদেশ মঞ্জুর না মঞ্জুর যাই আসুক না কেন, প্রতিকার কি? আপিল। এটা মনে রাখার সহজ টেকনিক, যে অস্থায়ী নিষেধাজ্ঞা রিলেটেড 1, 2, 4, 10 বিধিতে আবেদন মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, সব ক্ষেত্রে প্রতিকার কি? আপিল। শুধু একটা ক্ষেত্রে আপিল হবে না, সেটা একটু বলতেছি। যারা যারা অনলাইন আছে কেটে দিয়ে আবার জয়েন করেন। শুধু একটা ক্ষেত্রে আপিল করা যায় না, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বাতিলের আবেদন করতে হয় অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানিতে। অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানিতে এই একটা ছাড়া আর 39 আদেশের সব জায়গায় কি করা যায়? আপিল করা যায়। বুঝেন কিনা? যদি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেয়, সেই ক্ষেত্রে কি করা যাবে না? আপিল করা যাবে না। সেই ক্ষেত্রে প্রতিকার হচ্ছে যে অস্থায়ী নিষেধাজ্ঞার যে শুনানি আছে, এই শুনানিতে আপনি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কি চাইবেন? বাতিল চাইবেন। এই হচ্ছে কথা। আচ্ছা, দেখেন
39 আদেশের 2-4 বিধির অধীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আন্ডারলাইন করবেন। অমান্য করা হতে বিরত রাখার জন্য আদালত সম্পত্তি ক্রয়ের কোনো আদেশ দিলে বা অমান্যকারীকে দেওয়ানি কারাগারে আটকের আদেশ দিলে তা হলো কি আদেশ? আপিলযোগ্য আদেশ। তার এর বিরুদ্ধে আপিল করা যাবে। আমরা জানি এক এক বিধিতে যে আদেশই দেখ না কেন আপিলযোগ্য আদেশ, দুই বিধিতে যাই দেখ না কেন কি আপিলযোগ্য আদেশ। তারপরে দেখেন 39 আদেশের 4 বিধির অধীন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পরিবর্তন বা বাতিলের আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারে? যেহেতু 4 বিধি আমি জানি 1, 2, 4, 10 সব কি আদেশ? আপিলযোগ্য আদেশ। সব শেষে দেখেন 39 আদেশের 10 বিধির অধীন আন্ডারলাইন করেন অর্থ জমাদানের কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। 10 বিধিতে অর্থ জমাদানের যদি কোনো আদেশ দেয় তার বিরুদ্ধে আপিল করা যাবে। এখন এই 10 বিধি জানার ইচ্ছা আছে কার কার? অর্থ জমাদানের আদেশ জানেন কে কে? 10 বিধি জানেন কেউ? আচ্ছা, 10 বিধি হচ্ছে ভাই, একটু খেয়াল করে শুনেন। ধরেন আপনি একটা মামলার বিবাদী। এখন আপনারে আদালতে যে আমরা আগে যখন রায়ের পূর্বে আটক আর পূরক করলাম, মনে আছে? রায়ের পূর্বে আটকের ক্ষেত্রে আগে আপনারা দেয় কারণ দর্শানোর নোটিশ, 2 কারণ দর্শাতে ব্যর্থ হলে দেয় কি? জামানত। আর জামানত দিতে ব্যর্থ হইলে তারপরে করে হচ্ছে কি আটক। মনে আছে কিনা? ঠিক একই ভাবে রায়ের পূর্বে ক্রোকের ক্ষেত্রেও আগে আপনারা দেয় জামানত প্রদানের আদেশ, অথবা কেন জামানত দিবেন না এই মর্মে কি কারণ দর্শাইতে, পরে হচ্ছে কি ক্রোক করে। আচ্ছা, এখন ধরেন যে আপনারে জামানত দিতে বললো, রায়ের পূর্বে আটক বা ক্রোকের ক্ষেত্রে আপনারা কি দিতে বললো? জামানত দিতে বললো। কিন্তু আপনি বললেন যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, মানে জামানত দেওয়ার আমার সামর্থ্য নাই। তখন আদালত বলল যে, আদালত দেখলো যে আপনার ব্যাংকে তো এত টাকা আছে, আপনার অ্যাকাউন্টে ব্যাংকে 10 লাখ টাকা আছে। ওই টাকা আদালত অনুসন্ধান করে পেলো যে ব্যাংকে কয় টাকা আছে? 10 লাখ টাকা আছে। সে বললো তো ওই 10 লাখ টাকা তো আছে, তাহলে ওই টাকা জামানত দেন। বিবাদীরা বলতেছে, তখন বিবাদী বলতেছে যে ওর অনার ওই 10 লাখ টাকা যদিও আমার অ্যাকাউন্টে আছে, বাট ওই 10 লাখ টাকার মালিক আমি না। ওই 10 লাখ টাকার মালিক আমি না। ওই 10 লাখ টাকার মালিক হচ্ছে অমুক, মানে আমার বন্ধু বা আমার বাবা বা আমার ওয়াইফ, যাই হোক না কেন। এই 10 লাখ টাকা আমার অ্যাকাউন্টে আছে যদিও, কিন্তু মালিক কি? আমি না। তখন আদালত বলবে যে ঠিক আছে, আপনি যেহেতু মালিক না, তাহলে ওই টাকাটা যার যার টাকা তারে ফেরত দেন, অথবা আদালতে এসে জমা দেন। বুঝতে পারছেন? সে তাহলে এই এরকম যদি কোনো আদেশ দেয়, তাহলে তার এই আদেশটা দেওয়া হলে 39 আদেশের কত বিধিতে? 10 বিধিতে। তখন সংক্ষুব্ধ পক্ষের প্রতিকারস্থ কি? আপিল। আবার বলি, যারে আদালত কোনো জামানত দিতে বলছে, অবশ্যই জামানতটা হইতে হবে মুভেবল প্রপার্টি, মানে অস্থাবর সম্পত্তি। সে বলতেছে যে এই মুভেবল প্রপার্টিটা আমার কাছে যদিও আছে, এই মোবাইলটা আইফোন যদিও আমার কাছে আছে, আইফোনের মালিক আমি না, আইফোনের মালিক আমার বন্ধু। তখন আদালত বলবে যে ঠিক আছে, তাহলে আইফোন বন্ধুরে ফেরত দাও। ফেরত দেওয়ার আদেশ দিতে পারে, অথবা আদালতে কি জমা দাও। এবং এই আদেশ যদি আদালত দিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে তার প্রতিকার কি? আপিল। বুঝতে পারছেন? এটাই হচ্ছে 39 আদেশের 10। এই যে দেখেন 39 আদেশের 10 বিধির অধীন অর্থ জমাদানের, এই যে দেখছেন, অর্থ জমাদানের কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। উনি জাস্ট বলে দিছে অর্থ জমাদান, কিন্তু অর্থ জমাদান কিভাবে বুঝেন কিনা? বুঝছেন? জি। তো এখানে একটা কথা লেখেন, 39 আদেশের 6 বিধি। 39 আদেশের 6 বিধি, আদেশ 39 বিধি 6। লেখেন প্রকৃত অস্থাবর সম্পত্তি, প্রকৃত অস্থাবর সম্পত্তি, প্রকৃত অস্থাবর সম্পত্তি পচনশীল হলে, পচনশীল হলে আদালত বিক্রির আদেশ দিতে পারে। প্রকৃত অস্থাবর সম্পত্তি পচনশীল হলে আদালত বিক্রির আদেশ দিতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে আদালত যদি কোনো সম্পত্তি ক্রয় করে, তাহলে বিক্রির আদেশ দিতে পারে যদি ওই সম্পত্তিটা কি হয়? শুধু অস্থাবর সম্পত্তি হলেই হবে না, অস্থাবর সম্পত্তি কি হইতে হবে? কারণ আপনার আইফোন ক্রয় করছে, ওটা কি পচনশীল না? কিন্তু যদি 10 মণ তরমুজ যদি ক্রয় করে, তরমুজ কি পচনশীল? তাহলে সেটা বিক্রির আদেশ দিতে পারে। সো অস্থাবর সম্পত্তি হলেও হবে না, সাথে কি হওয়া লাগবে? পচনশীল হওয়া লাগবে।
আচ্ছা, আমরা চলে আসি ধারা 95। অপর্যাপ্ত কারণে গ্রেফতার, ক্রোক বা নিষেধাজ্ঞার আদেশ লাভ করিলে ক্ষতিপূরণ। অপর্যাপ্ত কারণে এটা আমি অলরেডি ব্যাখ্যা করছি যে মামলা চলাকালীন সময়ে আপনার পক্ষে যদি ক্রোক যায়, আটক যায় বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যায়, কিন্তু মূল মামলায় আপনি হেরে গেলেন, তাহলে আপনি ক্ষতিপূরণ দেবেন কত? 10,000 টাকা, এই কথাটাই। বা উল্টো ভাবে বলা যায় যে মামলা চলাকালীন সময় আপনার বিপক্ষে ক্রোক আদেশ গেছিল, আপনার বিপক্ষে আটক আদেশ গেছিল, আপনার বিপক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ গেছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল ওই মামলায় আপনি জয়লাভ করছেন, তাহলে আপনি ক্ষতিপূরণ পাবেন তার কাছ থেকে সর্বোচ্চ কত? 10,000। এই কথাটাই বলছে কত ধারায়? এই যে দেখেন একটু করি। আহ যে কোনো মোকদ্দমায় গ্রেফতার বা প্রয়োগ কার্যকর করা হয়ে থাকলে বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করা হয়ে থাকলে, কি কি বলছে? গ্রেফতার, প্রয়োগ বা কি অস্থায়ী নিষেধাজ্ঞা। কয়টা বিষয়? তিনটা বিষয়। যদি আদালতের কাছে প্রতীয়মান হয় যে উক্ত গ্রেফতার, প্রয়োগ বা নিষেধাজ্ঞা অপর্যাপ্ত কারণে করা হয়েছে, অথবা যদি আন্ডারলাইন করেন বাদী পক্ষ পরাজিত হয় এবং আদালতের নিকট প্রতীয়মান হয় যে উক্ত মোকদ্দমা দায়ের করার কোনো সঙ্গত বা সম্ভাব্য কারণ ছিল না, সেই ক্ষেত্রে দেখেন, সেই ক্ষেত্রে আন্ডারলাইন করেন বিবাদী আদালতে আবেদন করতে পারে এবং উক্ত আবেদনের প্রেক্ষিতে বিবাদীর যে ব্যয় ও ক্ষতি হয়ে থাকে তার কারণে বাদীর বিরুদ্ধে যুক্তিসঙ্গত রূপে গোল দিবেন অনধিক 10,000 টাকা খেসারত বা ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। অনধিক কয় টাকা? 10,000 টাকা খেসারত বা ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। 95 ধারায় কোনো আদেশ দিলে তার প্রতিকার কি? আপিল। 104 ধারায়, 95 ধারায় যদি কোনো আদেশ দেয় তার প্রতিকার হচ্ছে আপিল। কত ধারায়? 104 ধারায়, বিবিধ আপিল। দেখেন, আমরা বিগত বছরের প্রশ্ন 1 নম্বর প্রশ্নটা পড়ি। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 কোন বিধানটি নিষেধাজ্ঞা সম্পর্কিত নয়? নিষেধাজ্ঞা সম্পর্কিত নয়। দেখেন, 94 তে নিষেধাজ্ঞা আছে না? আছে। 39 আদেশের 1-2 কি আছে? নিষেধাজ্ঞা আছে। আবার অর্ডার 39 রুল 5-এ 39 হলেই তো নিষেধাজ্ঞা, এই জায়গাও কি আছে? তাহলে নাই কততে? 94। এখন আপনি বললেন যে 94-তে আছে না না আছে তা তো জানি না, তা আমার জানার দরকার নাই। আমি তো তিনটাই জানি যে এই তিনটাই নিষেধাজ্ঞা কি আছে, তাইলে ওইটাই নাই। পরীক্ষার সময় অনেক ক্ষেত্রে সৃষ্টি হবে যে অনেক সময় আমি এক অপশনে 4টের ভিতরে আপনি জানেন কোনটা সঠিক উত্তর সেটা জানেন, কিন্তু বাকি 3টার বিষয়ে আপনি জানেন না। আবার অনেক সময় এমন হবে যে কোনটা সঠিক উত্তর সেটা আপনি জানতেছেন না, কিন্তু বাকি 3টা যে উত্তর হচ্ছে না এটা আপনি জানতেছেন। তো আমরা জানি 94-এর পথে আছে রায়ের পূর্বে আটক, 94-এর পথে আছে রায়ের পূর্বে ক্রোক, 94-এর পথে আছে কি নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা দেখেন। 2 নম্বর, যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার বিরুদ্ধে মামলা করার বিধান আছে 39 আদেশের কত? 2-3। 2-3 যে মামলা করবে এটার নাম কি? মিস ভায়োলেশন কেস। মিস ভায়োলেশন কেস। 3 নম্বর প্রশ্নে চলে আসেন, যে আদালত প্রদত্ত অস্থায়ী নিষেধাজ্ঞাদেশ অমান্যের ক্ষেত্রে অমান্যকারী পক্ষকে দেওয়ানি কয়েদে আটক রাখা যায় অনূর্ধ্ব কত? 6 মাস। 4 নম্বর দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গের ফলাফল কি হতে পারে? দেওয়ানি কারাগারে 6 মাসের আটক আদেশ। 5 নম্বর দেখেন, যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার কারণে আদালত কি কি আদেশ দিতে পারে? সম্পত্তি ক্রোক ও 6 মাসের দেওয়ানি জেল। ইলা বলেন তো, যে ফৌজদারি জেল আর দেওয়ানি জেলের ভিতরে পার্থক্য কি? এ জায়গা দেওয়ানি জেল তো জেলই, আবার দেওয়ানি জেল বললো কেন? বলেন, বহুবার বলছি না? কয় টাকা খরচ দেবে বলেন? কে বলে দিল? আশপাশ দিয়ে কে বললো? যাক, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমাদের একটু নামাজের বিরতি, 10 মিনিট পর আবার হবে।
দেখেন আমরা বিরতির পরে ক্লাস শুরু করি। 6 নাম্বার প্রশ্নটা দেখেন। সেলফ প্র্যাকটিসের অ্যাকচুয়ালি 3 নাম্বার, যদিও পুরাতন বইতে লেখা 6 নাম্বার। দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 2-1 বিধির অধীন বিবাদীকে ড্যাশ করা হতে বিরত রাখতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। এটা হচ্ছে আপনার চুক্তিভঙ্গ অথবা ক্ষতিসাধন। 2-1 মানে চুক্তিভঙ্গ অথবা ক্ষতিসাধন। 3 নাম্বারটা দেখেন যে অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয়। অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয় যদি বলে আপনার সংজ্ঞা দিতে, তাইলে হতো সুনির্দিষ্ট প্রতিকার আইন, কিন্তু নিয়ন্ত্রিত হইলে হবে কি দেওয়ানি কার্যবিধি 1908 দ্বারা। দেওয়ানি কার্যবিধি 1908 দ্বারা। কোনটা নিয়ন্ত্রণেরটা? আচ্ছা, ধন্যবাদ। দেওয়ানি কার্যবিধি অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয়। আমরা জানি অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দেওয়া হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 53 ধারায়। কিন্তু মঞ্জুর করবে কি করবে না, তারপরে মঞ্জুর করলে আহ অমান্য করলে কি, মঞ্জুর করলে প্রতিকার কি, এই যে নিয়ন্ত্রণের বিষয়টা, এই বিষয়টা সব আছে কোথায়? দেওয়ানি কার্যবিধিতে। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয় কি আইন দ্বারা? দেওয়ানি কার্যবিধি দ্বারা। যদি বলে অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা, তাহলে কি সুনির্দিষ্ট প্রতিকার আইন। 5 নাম্বারটা দেখেন যে দেওয়ানি কার্যবিধি ড্যাশের অধীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার জন্য আদালত সম্পত্তি ক্রোক বা দেওয়ানি জেলের আদেশ দিতে পারে। আপনার এটা হলো 2-3। 2-3, তো এটা গুরুত্বপূর্ণ। মোটামুটি এখানে যাই আছে সব পড়বেন। যদি কোনো প্রশ্ন না পারেন আমার অবগত করবেন। 6 নাম্বারটা দেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত ক্রোক আদেশ দিলে তার সর্বোচ্চ কতদিন? ক্রোক দিলে কতদিন? 1 বছর। আর 7 নাম্বারও দেখেন যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনকারী অপর পক্ষকে নোটিশ দিলে কিন্তু উক্ত নোটিশ বিনা জারিতে ফেরত আসলে আবেদনকারী নোটিশ ফেরত আসার কতদিনের মধ্যে আবার নোটিশ দেবে? কতদিন? 7 দিন। 9 নাম্বারটা দেখেন যে দেওয়ানি কার্যবিধির অধীন অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে অন্যান্য খরচের সাথে কত টাকা ক্ষতিপূরণমূলক খরচের আদেশ দিতে পারে? কত টাকা? সর্বোচ্চ 10,000 নাকি? পরেরটাও একই মোটামুটি। 14 নাম্বার প্রশ্নটা দেখেন, 14 সেলফ প্র্যাকটিসের 14, যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার ক্ষেত্রে আদালত কোনো সম্পত্তি ক্রোকের আদেশ দিলে বা আদেশ অমান্যকারীকে দেওয়ানি কারাগারে আটকের আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। এখন এই আপিলটা হবে 104 ধারায়। কত ধারায়? আপিল। এই আপিলটাকে বলে বিবিধ আপিল বা মিসেলিনিয়াস আপিল। 15 নাম্বারটা দেখেন আদালত একটি দেওয়ানি মোকদ্দমায় বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করে। আচ্ছা, বিবাদী উক্ত অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত বিবাদীকে 1 মাসের দেওয়ানি কারাদণ্ড প্রদান করে। উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? আপিল করা যাবে। কারণ আমরা জানি অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ রিলেটেড যে কোনো কিছু দিলেই প্রতিকার হচ্ছে কি? আপিল। তো 18 নাম্বার প্রশ্নটা দেখেন, 18, যে অন্তর্বর্তীকালীন আদেশ বা ইন্টারলোকিউটরি অর্ডার দেওয়া যেতে পারে যদি মকদ্দমার বিষয়বস্তু এটা ওই যে অস্থাবর সম্পত্তি বা পচনশীল হয়। ওই যে আপনার ওই যে বিক্রয়ের আদেশ দিতে পারে, এটা হলো ইন্টারলোকুটরি অর্ডার বা অন্তর্বর্তীকালীন আদেশ। এটা যদি অস্থাবর সম্পত্তি আর কি হয়? পচনশীল হয়। এই আর কি মোটামুটি। আমরা 40 আদেশে চলে আসি, আসেন। 40 আদেশ। রিসিভার নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার। ডান পাশে নতুন বইতে দেখেন, বাম পাশে আছে পুরাতন বইতে। ডান পাশে আদেশ কত? 40। ব্র্যাকেটে লেখেন 94 ঘ বা ডি। হ্যাঁ, ধারা হচ্ছে 94 ঘ, ব্র্যাকেটে ঘ হবে। তাহলে ভাই আমার একটু খেয়াল রাখেন, 94 ক রায়ের পূর্বে আটক, 94 খ রায়ের পূর্বে ক্রোক, 94 গ অস্থায়ী নিষেধাজ্ঞা, আর 94 ঘ কি? এটা মনে রাখার সহজ সিস্টেম। আপনি 38, 39, 40, 38 আদেশের প্রথমে আছে রায়ের পূর্বে আটক, তারপরে আছে রায়ের পূর্বে ক্রোক, 39 আদেশে কি? অস্থায়ী নিষেধাজ্ঞা, 48 আছে কি? ব্র্যাকেটে ক খ। জি। আচ্ছা, এখন আমরা দেখি রিসিভার কে। দেখেন রিসিভার কে এবিসিডি লিখলেও হবে, বাট এবিসিডি স্মল লেটারে লিখবেন ব্র্যাকেটে।
রিসিভার হলো আদালত কর্তৃক নিয়োগকৃত গোল দিবেন স্বার্থবিহীন ব্যক্তি, যে বিরোধীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, ভাড়া, লাভ বা খাজনা আদায় বা দায় পরিশোধ করে থাকে। একটু বুঝেন, ধরেন রায়ের পূর্বে ক্রোক করে একটা সম্পত্তি, যখন বিবাদী বিবাদী মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় সম্পত্তি বিক্রির কি নাই, উদ্যোগ নাই। সম্পত্তি বিক্রির উদ্যোগ যদি নেয়, সেই ক্ষেত্রে আদালত কি করে, রায়ের পূর্বে সম্পত্তি, ধরেন একটা স্থাবর সম্পত্তি আছে 5 কাঠা, আদালত বিবাদী সম্পত্তিটা ক্রোক করলো। এখন ক্রোক করা মানে এই না যে ওই সম্পত্তিটা বাদীর দখলে আসলো, বাদীর দখলে না, ওটা তো বিবাদীর কাছ থেকে আদালত নিয়ে নিল। এখন ধরেন ওই সম্পত্তিতে ফসল আছে, ধান আছে, পাট আছে, বা অন্যান্য ফল ফলাদি আছে, বা ওই জমিটা ওই বাড়িটা তো দেখাশোনা করার দরকার, ওটা তো বিবাদীর কাছে নাই, আবার বাদীর কাছেও তো নাই। তাহলে ওই বাড়িটা দেখাশোনা করার জন্য আদালত একজন থার্ড পার্টি, তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়োগ দেয়, তারে কি বলে, রিসিভার বা তত্ত্বাবধায়ক। বুঝতে পারছেন? এবং এই রিসিভার কিন্তু আদালতে এই মামলার বাদীও না, মামলার কি বিবাদীও না। এটা অনেকে রিসিভার আর কমিশনার বলাই ফেলে। কমিশন, কমিশন হচ্ছে যখন আদালত যে কাজটা স্বয়ং করতে পারতেছে না, আদালতের প্রতিনিধি হিসেবে যে কাজটা করে সেটা হচ্ছে কি কমিশন, 26 আদেশ। আর রিসিভার হচ্ছে যে সাধারণত কোনো সম্পত্তি দেখাশোনার দায়িত্বে দেয়, যে সম্পত্তিটা কি করা হয়েছে, ক্রোক করা হয়েছে, তার সেটা দেখাশোনার দায়িত্বে দেয় কারে, রিসিভার। এই রিসিভার সম্পর্কে আমাদের দেওয়ানি কার্যবিধিতে কত আদেশ, 40 আদেশ। ধারা কত, 94 ঘ, ব্র্যাকেটে ঘ অথবা স্মল লেটারে ডি। এবং এই রিসিভারের সংজ্ঞা দিছে, সুনির্দিষ্ট সংজ্ঞা বলা ভুল হবে, রিসিভার সম্পর্কে আলোচনা করছে সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইনে 44 ধারায়, সেকশন 44। সেকশন কত, 44, সেকশন 44। আপনারা কেউ কি বলতে পারেন যে আমাদের ফৌজদারি কার্যবিধির কোথায় কোথায় রিসিভার আছে, কোথায় কোথায় আছে একশো বলেন? ছেচল্লিশ 146 আর কত, 88। 146 ধারায় রিসিভার নিয়োগ করতে পারে ওই যে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর 88 ধারায়ও রিসিভার নিয়োগ করতে পারে যখন যে আসামি হুলিয়া জারি করা হলো আসে নাই, এরপর সম্পত্তি ক্রোক করলো, ক্রোককৃত সম্পত্তি দেখাশোনার দায়িত্ব তো একজন দিবে, সেটাই হচ্ছে কি রিসিভার। তো দেখেন, আমরা কিন্তু তুলনামূলক আলোচনা করতেছি, রিসিভার ফৌজদারি কার্যবিধিতে আছে আপনার কততে, 88। হ্যাঁ, 88 আর 146, 88 আর 146। যদি আমি দেওয়ানি কার্যবিধি বলি, 94 কত ঘ, আর আদেশ কত 40, আর সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত 44। বিকাশ সাহেব, দণ্ডবিধিতে কত ধারা আছে? Sure? 88 আর 46, ফৌজদারি কার্যবিধিতে আছে 88 আর 46, দণ্ডবিধিতে কিন্তু অ্যাকচুয়ালি নাই। দেখেন তো, আমরা 40 আদেশের বিধি 1 দেখি, রিসিভার নিয়োগ। আদালত ন্যায়সঙ্গত সুবিধাজনক মনে করলে এটা গোল দিবেন ডিগ্রি প্রদানের পূর্বে বা পরে কোন সম্পত্তি রিসিভার নিয়োগ করতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে রিসিভার নিয়োগ করতে পারে কখন, ডিগ্রি প্রদানের পূর্বেও পারে, পরেও পারে। এই জায়গায় ডান পাশে একটু লিখে রাখেন, তবে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী মকদ্দমা চলমান থাকা অবস্থায় পারে। সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী রিসিভার নিয়োগ করতে পারে মামলা চলমান থাকা অবস্থায়, মকদ্দমা চলমান থাকা অবস্থায়। স্যার আরেকবার একটু বলেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী রিসিভার নিয়োগ করতে পারে মকদ্দমা চলমান থাকা অবস্থায়, মকদ্দমা চলমান থাকা অবস্থায়। আচ্ছা, কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দেওয়ানি কার্যবিধিতে রিসিভার নিয়োগ দিতে পারে কখন, ডিগ্রি প্রদানের পূর্বে বা পরে। আচ্ছা, আমরা এরপরে আসি। দেখেন, সম্পত্তির দখল বা তত্ত্বাবধান হতে কোনো ব্যক্তিকে অপসারণ করতে পারে। অপসারণ করতে তারপরে
রিসিভার দখলে বা ব্যবস্থাপনায় রাখতে, মোকদ্দমার আনয়ন বা আত্মপক্ষ সমর্থন, সম্পত্তি আদায়করণ, ব্যবস্থাপনা, নিরাপদকরণ, সংরক্ষণ, নিয়োগের জন্য খাজনা, মুনাফা সংগ্রহ, অনুরূপ খাজনা বা মুনাফা প্রয়োগ, মোটামুটি যা যা আছে সব রিসিভার নিয়োগ রিলেটেড ব্যাপার স্যাপার আছে 40 আদেশের কত বিধিতে? এক বিধি। রিসিভার নিয়োগ আছে কত? 40 আদেশের এক বিধিতে, ডিক্রি প্রদানের পূর্বে বা ডিক্রি প্রদানের পরে। এবার আসেন আমরা রিসিভারের পারিশ্রমিক লেখেন 40 আদেশের 2 বিধি। রিসিভারের পারিশ্রমিক লেখেন 40 আদেশ বিধি 2। রিসিভারের পারিশ্রমিক, হ্যাঁ 40 আদেশ বিধি 2, যার লেখা আছে তাই সে আর লিখেন না। রিসিভারের পারিশ্রমিক 40 আদেশ বিধি 2। তাহলে রিসিভার নিয়োগ আছে কততে? 40-এর 1। রিসিভারের পারিশ্রমিক কততে? পারিশ্রমিক ইনভয়েসের রেমুনারেশন লেখা লাগবে না, আপনি মনে রাখেন রেমুনারেশন। আচ্ছা, রিসিভারের দায়িত্ব আছে না, এই যে লেখা দেখছেন, দায়িত্বের পাশে লেখেন বিধি 3। দায়িত্ব কত? দায়িত্ব কর্তব্য বিধি 3। দায়িত্ব কর্তব্য বিধি 3। দেখেন, আদালত কর্তৃক নির্ধারিত জামানত প্রদান করবে, আদালত কর্তৃক নির্দেশিত মেয়াদ হিসাব, মোটামুটি আদালত রিসিভারের যে দায়িত্ব দিছে সব উনি কি পালন করবে। সো এটা যদি দেখেন যে জামানত প্রদান করবে, তারপরে আদালত কর্তৃক নির্দেশিত মেয়াদে হিসাব প্রদান করবে, আদালতের নির্দেশ মতো তার নিকট হতে প্রাপ্য টাকা পরিশোধ করবে, তার ইচ্ছা মতো খেলাপি বা গুরুতর অবহেলার দরুন সম্পত্তির ক্ষতি সাধিত হলে তোর জন্য তাই হবে। সো রিসিভার নিয়োগ 40 আদেশের 1, রিসিভারের পারিশ্রমিক 40 আদেশের 2, রিসিভারের দায়িত্ব কর্তব্য কত? 40 আদেশের 3। লেখেন অপসারণ 40 আদেশের 4। অপসারণ 40 আদেশের 4, রিসিভার অপসারণ। রিসিভার অপসারণ কত? 40-এর 4। নর্মালি অপসারণ কখন করে আমি একটু বলে দিই, লেখা লাগবে না। যদি তারে যে দায়িত্ব কর্তব্য দিয়েছে সে ঠিকঠাক ভাবে পালন করতে পারে নাই, তাহলে করবে কি? অপসারণ। অথবা তার মেয়াদ যখন কি শেষ হয়ে গেছে তখনও করবে অপসারণ। তাহলে আমরা কি কি পেলাম দেখেন, নিয়োগ 40 আদেশের 1, পারিশ্রমিক 40 আদেশের 2, দায়িত্ব কর্তব্য 40 আদেশের কত? 3, আর অপসারণ কত? 4। জেনে রাখা ভালো, তো একটা কথা আছে দেখেন, যে সরকার রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত, সরকারকে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত কালেক্টরকে রিসিভার নিয়োগ করতে পারবে। ব্র্যাকেটে লেখেন বিধি 5। এই কথাটা হলো বিধি কত? 5। তাহলে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন আসবে যে কাকে রিসিভার হিসেবে নিয়োগ দিতে পারে? কালেক্টরকে। এবং এই কথাটা বলা আছে কততে? 40 আদেশের 5 বিধি। আচ্ছা, এখানে একটা কথা আর একটু লেখেন, স্টার দিয়ে লেখেন, যে 40 আদেশের 1 ও 4 বিধি হলো আপিলযোগ্য আদেশ। 40 আদেশের 1 ও 4 বিধি হলো আপিলযোগ্য আদেশ। স্টার দিয়ে লিখবেন 40 আদেশের 1 ও 4 বিধি হলো আপিলযোগ্য আদেশ। এই আরিফ সাহেব কই? আপনি আসলে উনি আসে না, উনি আসলে আপনি আসেন না। আমার তো বাড়ি হুজুর কাজ। 1 ও 4 বিধি হলো আপিলযোগ্য আদেশ। একটু বুঝেন ভাই, এই জায়গা পরীক্ষায় প্রশ্ন আসবে যে মামলার বাদীপক্ষ রিসিভার নিয়োগের আবেদন করছে বা আদালত স্বপ্রণোদিত হয়ে রিসিভার নিয়োগ করতে, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? আপিল। বা রিসিভার নিয়োগের আবেদন করছিল, আদালত নামঞ্জুর করে দিছে, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? আপিল। বুঝেন কিনা? রিসিভার অপসারণ করতে বা অপসারণের দরখাস্ত নামঞ্জুর করতে বা অপসারণ করতে, যাই হোক না কেন, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? আপিল। সো আমার 40 আদেশের 2টা বিধি হলো আপিলযোগ্য আদেশ, কি কি? 1 আর 4। তাতে দরখাস্ত মঞ্জুর করুক আর না মঞ্জুর করুক। তো বিগত বছরের প্রশ্ন দেখেন,
যে রিসিভার নিয়োগ দেওয়া হয় দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর ড্যাশ অনুযায়ী 40 27 এলতে 30 জি এলতে 30 বক্সি এলতে 30 না এলে 50 এলে 50 আর বাম সাইডে যেহেতু এক্স তাহলে 40 50 থেকে 10 কি যাবে মাইনাস যাবে, তাহলে থাকে কত 50 থেকে 10 মাইনাস গেলে 40। বুঝতে পারছেন? এবং এই প্রশ্ন কিন্তু খুবই ইজি, এই জায়গা কিন্তু 40 27 এক জায়গায় আছে দেখেন। তো আপনি যদি এরকম হয় যে রিসিভার নিয়োগ 40 27 আছে কিন্তু বিধি আমি জানি না, না জানলেও কিন্তু যদি আপনি বুদ্ধিমান হন সমস্যা নাই, কারণ এই জায়গা 40 27 কি আর আছে নাই। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাদী পক্ষ রিসিভার নিয়োগের আবেদন করছে, আদালত রিসিভার নিয়োগ করছে, তাহলে বিবাদী প্রতিকার কি? আর রিসিভার নিয়োগের আবেদন করলো আদালত নামঞ্জুর করছে, তাহলে বাদী প্রতিকার কি? জি। তাহলে আমরা দেখি সেলফ প্র্যাকটিস। দেখেন যে রিসিভার নিয়োগ করা যেতে পারে ডিগ্রির পূর্বে বা পরে। এই দেখা মোটামুটি যা আছে প্রশ্ন পেরে যাবেন, সমস্যা নাই। 4 নাম্বার প্রশ্নটা দেখেন, 4 নাম্বারটা গুরুত্বপূর্ণ। যে সরকার রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে, সরকারকে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত রিসিভার নিয়োগ করতে পারবে কাকে? কালেক্টর। আচ্ছা, তো রিসিভার নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? রিসিভার রিলেটেড কিছু আসলে ইনশাল্লাহ পারা যাবে, এর বাইরে আসার আর সুযোগ নাই, খালি আপনারা মনে রাখতে পারলে হলো। হুম। না সাংঘর্ষিক নাই। আপনি ওই জায়গায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারায় বলছে যে মামলা চলমান থাকা অবস্থায় আদালত রিসিভার নিয়োগ করতে পারে। সুনির্দিষ্ট প্রতিকার আইন হচ্ছে একটা সাবস্ট্যান্টিভ ল। আর রিসিভার যে শুধু সুনির্দিষ্ট প্রতিকার আইন যখন আমরা পড়বো দেখ তখন জানবেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট প্রতিকার আছে 8টা। কয়টা? 8টা। এখন দেওয়ানি মামলা তো মোট 8টা না। আমরা যখন তামাদি আইন পড়বো যে তামাদি আইনে 150টা অনুচ্ছেদ আছে, 149টা, মানে 149 প্রকারের দেওয়ানি মামলায় এক লিস্ট হয়। আর যে মামলার তামাদি মেয়াদ বলা নাই সেটা হবে 120 অনুচ্ছেদে, মানে আরো তামাদি মেয়াদ আরো মামলা হতে পারে। কিন্তু মাত্র 8 প্রকার মামলার কথা বলছে কি সেই সুনির্দিষ্ট প্রতিকার আইনে। তাহলে 8 প্রকার ছাড়া আরো কয়েকশো প্রকার মামলা দেওয়ানি মামলা কি হয়, সেগুলা কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে আওতায় না। তো সুনির্দিষ্ট প্রতিকার আইনে এখন আপনি যে পক্ষে ওকালতি করবেন সেই রেফারেন্স আপনি দেখাবেন। যদি আপনার পক্ষে আসে তাহলে দেখাবেন ইওর অনার বিক্রি হয়ে গেছে এখন আর রিসিভার হবে না, সেটা দেখাবেন। আর আপনার বিপক্ষে গেলে আপনার যেটা হয় হয় দেওয়ানি দেখাবেন না সুনির্দিষ্ট দেখাবেন। পরীক্ষায় মানে উকিল সাহেবরা করে কি, এক এক সময় আছে বাদী পক্ষে, তাহলে বাদী পক্ষের যত রেফারেন্স আছে সব বাদী পক্ষে দেয়, একটু পরেই উনি আবার চলে যাচ্ছে কি বিবাদী পক্ষে, তাহলে বিবাদী পক্ষে যত আসছে আগের গুলো উনি অস্বীকার করতেছে, এই টাইপের। এই তো কথা। যাই হোক দেখেন দেখেন আমরা আপিলে চলে আসি ভাই। আপিল খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপিল থেকে 2-3 নাম্বার থাকে। আপিল, তো আপিল হচ্ছে বিথিকা বিশ্বাস, অনেক অনেক দিন আপনার কোনো উত্তর শুনি না, বলেন যে আপনার দৃষ্টিতে আপিল কাকে বলে? আপিলের রং কি বলেন? বলেন। অরিত্র মধু এক জায়গায় আপিল লেখা দেখছে, এখন দেখা দেখে আপনারা এসে যদি বলে যে মা আপিল কি, তারা কি বুঝতে দেবেন বলেন? অনেক প্রশ্ন করে তাই না? আপিল কি বলেন? এই ইলা বলেন আপিল কি? উচ্চ আদালতে হলো না, দেখি মিতা বলেন, মিতা আপিল কি?
আইনের ভাষা লাগবে না, আপনি আপনার ভাষায় বলেন যে নালিশ করে নাকি, নালিশ করে সেটাই বলে কি আপিল। জি, যখন আপনি বিচারিক আদালতের সিদ্ধান্তে কি হয়েছে সংক্ষুব্ধ, মানে বিচারিক আদালতের সিদ্ধান্তে আপনার মন মতো হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি উচ্চ আদালতে গিয়ে যে আবেদনটা করতেছেন ওই সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তনের জন্য তারাই কি বলে আপিল। সহজ কথা। আপনি যার সাথে আপনার সাথে যে খারাপ ব্যবহার করলো, আপনি তো ডেফিনেটলি তার বিরুদ্ধে নালিশ করেন তার বন্ধুর কাছে না, যে সে তার উপরে যে তার কাছে যাই তো করতেছেন। তো আপিল হচ্ছে যে নিম্ন আদালতের আদেশ বা ডিক্রি দ্বারা যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে সে আপিল করবে কোথায়? উচ্চ আদালত। এখন বিকাশ সাহেব বলেন যে দেওয়ানি কার্যবিধিতে কয়টা আদালত আপিল করা যায়? পড়ে আসছি আমরা, চিন্তা ভাবনা করার আগেই বললেন মনে নাই। কয়টা আদালতে বিথিকা? উনি বলছে চারটা। কি কি চারটে? হিসেব মিলান, বলেন। আপনি শেষ। এই যে আশা বাদ দিয়েছেন এমনি মাথায় ধরে না। আর চারটে আদালত হয়েছে। সুমন সেন বলেন কয়টা আদালতে আপিল করা যায়? শুনে পারছে? আর কয়টা আদালতে বলেন? হ্যাঁ, দেওয়ানির ক্ষেত্রে কয়টা আদালতে আপিল করা যায়? কি কি? জেলা জজ আর হাইকোর্ট। জেলা জজ আর হাইকোর্ট, এই কথাটা কোথায় আছে বলেন? জেলা জজ আর হাইকোর্টে যে আপিল করা যায়, আমরা আপিল এখনো পড়ি নাই, পড়া ছাড়াও আমরা আগে পড়ছি। কোথায় আছে? কোন আইনের 21 ধারায়? সিভিল কোড অ্যাক্টের 21 ধারায় বলছে যে 5 কোটি টাকা পর্যন্ত হইলে আপিল জেলা জজ, 5 কোটি টাকার বেশি হইলে কোথায়? হাইকোর্ট বিভাগ। তো আমাদের দেওয়ানি মামলার ক্ষেত্রে আপিল আদালত কয়টা? দুইটা, একটা হলো জেলা জজ আর একটা হচ্ছে কি হাইকোর্ট বিভাগ। দেখেন আমরা চলে আসি। আচ্ছা, একটা জিনিস এখানে দেখেন, আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপিল সম্পর্কে আলোচনা করছে 96 থেকে 112 ধারা পর্যন্ত। যদি ধারার কথা বলি তাহলে 96 থেকে কত? 112। আর আদেশে আলোচনা করছে 41 থেকে 45। 41 থেকে 45। তো পরীক্ষায় যদি আসে মনে রাখবেন যে আপিল সম্পর্কে ধারায় বলছে কত ধারা? 96 থেকে 112। আর আদেশ কত? 41 থেকে 45। এই জায়গা তো পড়িই নাই, যখন পড়বানি তখন না থাকলেও হয় দেবানি। দেখেন দেখেন 96 থেকে 99 দেখেন, আন্ডারলাইন করেন। আদি ডিক্রি হতে আপিল, আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি। আদি ডিক্রি, আদি ডিক্রি শব্দটা বলতেন আর অরিজিনাল শব্দটা বলতেন। তো যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে আদি ডিক্রি সম্পর্কে আপিল, এটা আছে কত ধারা থেকে কত ধারা? 96 থেকে 99। আদি ডিক্রি কারে বলে আমি বলি, সেটা হচ্ছে যে বিচারিক আদালত যে সিদ্ধান্ত দেয় সেটাকে কি বলে? আদি। অর্থাৎ বিচারিক আদালত কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স কয়টা? চারটা। জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ। উনরা যদি কোনো বিচার করে, মূল মামলার বিচার করে যদি কোনো সিদ্ধান্ত দেয় সেটাকে বলে কি? আদি ডিক্রি। তাহলে আদি ডিক্রি হইতে আপিল আছে 96 থেকে 99। দেখেন এই 96 থেকে 99 তীর চিহ্ন দিয়ে নিচে দেখেন আদেশ 41-এর সাথে মিলান। বুঝেন নাই বোধহয়? নিচে আদেশ 41 আছে দেখছেন? তাহলে 96 থেকে তীর চিহ্ন দিয়ে মিলাবেন কততে? 41। এই যে দেখেন, মূল বা আদি ডিক্রি হতে আপিল, আপিল ফ্রম অরিজিনাল ডিক্রিজ। তার মানে 96 থেকে 99 ধারায় যে কথাগুলো বলছে এই কথাগুলো আদেশ কত? 41। তো আমার মনে রাখতে হবে যে আদি ডিক্রি হতে আপিল এটা আছে 96 থেকে 99 ধারায়, আর আদেশ কত? 41 আদেশ। পরেরটা দেখেন 104 থেকে 106 বলছে আদেশ হতে আপিল, আপিল ফ্রম অর্ডার্স। আদেশ হতে আপিল 104 থেকে 106। এই যে তীর চিহ্ন দিয়ে 43 আদেশে লাগান, পাইছেন? 43, ওই যে বাম সাইডে 104 থেকে যে 106, তানভীর একটু দেখান। এই যে
মানে 96 থেকে যে 99 এটা লাগাইছেন কতর সাথে? 41 তীর চিহ্ন দিয়া। আর আদেশ হতে আপিল এটা ধারা আছে কত? 104 থেকে 106। এটা তীর চিহ্ন দিয়ে বাম সাইডে লাগাবেন কততে? 43। তো যদি আপনাকে বলে যে আদেশ হতে আপিল এটা কত ধারায় আছে? 104 থেকে 106। আর আদেশ কত? 43। আচ্ছা, তারপরে দেখেন 107 থেকে 108 আপিল সম্পর্কে সাধারণ বিধানসমূহ। আপিল সম্পর্কে সাধারণ বিধানসমূহ, এটার দরকার নাই, এটার কোনো আলাদা আদেশ। পরেরটা দেখেন 109 থেকে 112, আন্ডারলাইন করেন, আপিল বিভাগে আপিল, অ্যাপিলস টু দ্য অ্যাপেলেট ডিভিশন। এটা আহ, আপনি টেনে লাগাবেন হচ্ছে নিচে একেবারে শেষে লেখেন আদেশ 45, এটা লিখবেন সবার নিচে লেখেন আদেশ 45, আপিল বিভাগে আপিল, আদেশ 45। এটা কি হবে? আপিল বিভাগে আপিল, আপিল বিভাগে আপিল। সো আপনি যেটা আছে 109 থেকে 112, এটা বাম সাইডে তীর চিহ্ন দিয়ে টেনে লাগাবেন কার সাথে? আদেশ 45, আপিল বিভাগে আপিল। রহিম সাহেব এবার 45 পাইছেন? আচ্ছা, তাহলে আপনি আপনি এখানে কয়েকটা জিনিস একটু দেখেন ভাই, যে যদি বলে আদি ডিগ্রি হতে আপিল 96 থেকে 99, আদেশ কত? 41। যদি আপনাকে বলে আদেশ হতে আপিল 104 থেকে কত? 106, আদেশ কত? 43। যদি আপনাকে বলে 109 থেকে 112 আপিল বিভাগে আপিল, আদেশ কত? আদেশ 45। আর মাঝে দুইটা আদেশ থাকলো, মোট মাঝে দুইটা না, মাঝে তিনটাই আছে। একটা সরি, প্রথমে যেটা দেখেন যে ধারা 107 থেকে 108, এটা বলছে আপিল সম্পর্কে সাধারণ বিধানসমূহ। এটা মোটামুটি আমাদের কোনো আদেশে স্পেসিফিক্যালি নাই, এটা ভাগ করছে 41-এর ভিতরে, এটা লেখার দরকার নাই। তবে আপনি 44 আদেশটা দেখেন সবার শেষে, মানে 45-এর আগে, আদেশ কত? 44। এটা হচ্ছে নিঃস্ব ব্যক্তির আপিল বা প্রপার আপিল, প্রপার আপিল। তো যদি আপনাকে বলে যে নিঃস্ব ব্যক্তির মামলা কত, আদেশ 33, নিঃস্ব ব্যক্তির আপিল কত? 44। বলছিলাম ওই জায়গা মূল মামলা 33 আর আপিল কত? 44। তাহলে এই এই জায়গা থেকে আমার প্রশ্ন আসতে পারে একটা, আপনার মনে রাখতে হবে যে আপিল সম্পর্কে আলোচনা করলো 96 থেকে কত দ্বারা? 112, 96 থেকে 112। আর আদেশ 41 থেকে কত? 45। বুঝেন কিনা? পরেরটা দেখেন, যদি আমি বলি আদি ডিক্রির বিরুদ্ধে আপিল, ধারা কত? 96 থেকে 99, আর আদেশ কত? 41। যদি বলে আদেশ থেকে আপিল 104 থেকে 106, আর ইয়া কত? আদেশ কত? 43। যদি বলে আপিল বিভাগে আপিল 109 থেকে 112, আদেশ কত? 45। যদি বলে নিঃস্ব ব্যক্তির বিরুদ্ধে আপিল, আদেশ কত? 44। মাঝে একটা জিনিস বাদ থাকলো, সেটা হচ্ছে আপনার 42 আদেশ। 42 আদেশ না লিখলেও চলবে, জাস্ট একটু শুনে নেন। সেটা বলছে যে আপিল আদালত কর্তৃক যদি কোনো ডিক্রি দেয় সেটার বিরুদ্ধে আপিল, মানে দ্বিতীয় আপিল। তো 42 আদেশের কার্যকারিতা এখন নাই, বাতিল করে নাই, বাট এটার কার্যকারিতা কি? নাই। যদি আপনাকে বলে, আর আমরা যদি 42 আদেশ নাও পড়ি, বাকি করা তো করছি, তো 42 আদেশ রিলেটেড কিছু আসলে ইনশাল্লাহ কি পারা যাবে। 42 আদেশ মানে হচ্ছে আপিল আদালত যদি কোনো ডিক্রি দেয় সেটার বিরুদ্ধে আপিল বা দ্বিতীয় আপিল। আমাদের দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিলের বিধান নাই। আচ্ছা, আমরা এই পাশে চলে আসি, দেখেন আপিল কি। অনলাইনে যারা আছেন আপনারা তো কথা টথা বলেন না, কিছু না বুঝলে তো আমরা জানার সুযোগ দিবেন, প্রশ্ন টশ্ন তো করেন না। পারবেন, সমস্যা নাই, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন, আপিলের কোন সংজ্ঞা আমাদের দেওয়ানি কার্যবিধিতেও নাই, ফৌজদারি কার্যবিধিতেও নাই। তবে উচ্চ আদালতের যে বিচারিক নজির সাহেব আছে, উনি বলছে যে নিম্ন আদালতের সিদ্ধান্ত দ্বারা যদি কেউ সংক্ষুব্ধ হয়, তাহলে উচ্চ আদালতে সেটা বাতিল বা পরিবর্তন করার জন্য যে আবেদন করে সেটাই কি বলে? আপিল। নজির সাহেবের বয়স কত, মাসুদ সাহেব?
বয়স নাই, আছে আছে আছে। ডিএলআর যে নজির, তার বয়স আছে একটা, বিএলডির এক প্রকারের বয়স আছে, দেখেন। আচ্ছা দেখেন, তাহলে আমরা যদি আসি, দেখেন যে আপিল হলো উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের সিদ্ধান্তের, আন্ডারলাইন করেন, বিচারিক পর্যালোচনা। বিচারিক পর্যালোচনা। আপিল হলো, গোল দিবেন, সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক আপিল আদালতে দাখিলকৃত কোনো আবেদন যেখানে আপিলকারী নিম্ন আদালতের কোনো সিদ্ধান্ত, আন্ডারলাইন করেন, বাতিল, পরিবর্তন বা সংশোধন করার আবেদন। তো আপিলের খুবই ইজি, সারা জীবন যত মনে থাকে যে নিম্ন আদালতের কোনো সিদ্ধান্ত, সেটা আদেশ হোক বা ডিক্রি হোক, সেটার বিরুদ্ধে যদি কেউ অসন্তুষ্ট হয় বা সংক্ষুব্ধ হয়, তাহলে সে ওই সিদ্ধান্তটা বাতিল, পরিবর্তনের জন্য আবেদন করে উচ্চ আদালতে, এরই কি বলে, আপিল। তারপরে দেখেন যে আন্ডারলাইন করেন, যে আপিল দায়ের করতে পারে, হু ক্যান ফাইল অ্যান অ্যাপিল, হু ক্যান ফাইল অ্যান অ্যাপিল, কে আপিল দায়ের করতে পারে, তা দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন, 96 ধারায় কিছু বলা হয়। তবে গোল দিবেন, বিচারিক নজির অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিগণ আপিল দায়ের করতে পারে। কে আপিল দায়ের করতে পারে, এটাও আমাদের দেওয়ানি কার্যবিধিতে কিছু বলা হয়নি। তবে এটা আমরা জানছি যে কেস রেফারেন্স থেকে জানা যায় যে, আন্ডারলাইন করেন, মকদ্দমার সংশ্লিষ্ট পক্ষ, একটা মামলায় সংশ্লিষ্ট পক্ষ কে কে, বাদী বিবাদী। তাহলে বাদী বা বিবাদী যে সংক্ষুব্ধ হবে, সে কি করতে পারে, আপিল করতে পারে। বা বৈধ প্রতিনিধি, বাদী মারা গেলে কে আপিল করবে, বাদীর ছেলে। আচ্ছা, বা ছেলে না থাকলে মেয়ে, বা যে তার সম্পত্তি পায়, সেই হচ্ছে বৈধ প্রতিনিধি। বৈধ প্রতিনিধি যে আদালতের ডিগ্রি দ্বারা সংক্ষুব্ধ বা একগ্রীব, একগ্রীব শব্দের অর্থ হচ্ছে সংক্ষুব্ধ। বা আন্ডারলাইন করেন, মকদ্দমার বিষয়বস্তুতে যার স্বার্থ রয়েছে, মকদ্দমার বিষয়বস্তুতে যদি যার স্বার্থ রয়েছে। এবং সবশেষে দেখেন, আদালতের রায় বা ডিক্রি দ্বারা ক্ষতিগ্রস্ত গ্রহীতা, আদালতের রায় বা ডিক্রি দ্বারা নরমালি যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, যে আপিল করতে হলেই যে মামলার পক্ষ হওয়া লাগবে এমন কোনো কথা নাই। মামলার পক্ষ ধরেন আসমা খানম আর বিথিকা, ডিক্রি দ্বারা যদি তানভীর ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তানভীরও ওই ডিক্রির বিরুদ্ধে কি আপিল করতে পারে। তার মানে শুধুমাত্র মামলার পক্ষগণই যে আপিল করতে পারে বিষয়টা তা না, যে ওই আদেশ বা ডিক্রি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে সেই কি করতে পারে, আপিল করতে পারে। এবার আমরা চলে আসি, দেখেন ওই যে জাস্ট এতটুকু ভাবেন যে যদি কোনো ডিগ্রি দ্বারা ক্ষতিগ্রস্ত গ্রহীতা, যদি কেউ যদি কোনো কিছু গ্রহণ করে থাকে, ওই আপনার উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে চুক্তি রদের মামলার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যায় বিস্তারিত ব্যাখ্যা করবানি। আপাতত এটুকু মনে রাখেন যে ক্ষতিগ্রস্ত যে কোনো ব্যক্তি, ক্ষতিগ্রস্ত যে কোনো ব্যক্তি। আচ্ছা, আমরা চলে আসি আপিল দায়ের এবং দায়েরের সময়, আন্ডারলাইন করেন। আমি একটু আগেই বললাম, বা আমরা যখন আদালতের এখতিয়ার পড়ছিলাম, এখতিয়ার কয় প্রকার বলেন তো, মনে আছে? 3 প্রকার। 3 প্রকার, 8 প্রকার 8 প্রকার। তো আঞ্চলিক 3 প্রকার হচ্ছে, আঞ্চলিক বা আপনার টেরিটোরিয়াল, তারপরে আর একটা হচ্ছে আপনার বিষয়গত বা সাবজেক্টিভ, আর একটা হচ্ছে কি আর্থিক বা পিকুনিয়ারি। তো এখতিয়ারের ভিতরে আমার আর্থিক এখতিয়ারের মধ্যে ছিল যে আপিল এখতিয়ার, আপিল আপিল করা যায় 2টা আদালতে। আমাদের 2টা আদালত আছে, কে কে, একটা হলো জেলা আদালত আর একটা কে, হাইকোর্ট। তো দেখেন, ডিগ্রি বা আদেশ প্রদানকারী আদালত যদি দেখি, দেখেন সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এবং যুগ্ম জেলা জজ 5 কোটি টাকার নিম্নের মকদ্দমার ক্ষেত্রে সহকারী জজ দেখ, সিনিয়র সহকারী জজ দেখ বা যুগ্ম জেলা জজ, যদি যে আদেশটা বা ডিগ্রিটা দিছে সেই ডিগ্রিটার মানে সুট ভ্যালুয়েশন বা মকদ্দমার মূল্যমান কত, 5 কোটি টাকা পর্যন্ত, হাইয়েস্ট লিমিট কত, 5 কোটি, তাহলে সেটা আদেশ হোক বা ডিগ্রি হোক, আমার আপিল করতে হবে কততে, দেখেন জেলা জজ। কার কাছে, জেলা জজ। ডিগ্রি বা আদেশের তারিখ হইতে আন্ডারলাইন করেন 30 দিনের মধ্যে। লেখেন তামাদি আইনের 152 অনুচ্ছেদ, 152 অনুচ্ছেদ। এই যে 30 দিন, এটা বলা আছে কোথায়, 152 তামাদি আইনের 152। পরেরটা দেখেন, যে যুগ্ম জেলা জজ 5 কোটি টাকার অধিক, পাঁচ যে মানে আমি 5 কোটি টাকার বেশি যদি মকদ্দমার মূল্যমান হয়, তা বা অতিরিক্ত জেলা যুগ্ম জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ বা জেলা জজ যাই দেখ না কেন, সেই ক্ষেত্রে আপিল করতে হবে কোথায়, হাইকোর্ট বিভাগে। এবং ডিক্রি বা আদেশের তারিখ হইতে আন্ডারলাইন করে 90 দিনের মধ্যে। এই 90 দিন হচ্ছে 156 অনুচ্ছেদ, তামাদি আইনের 156। নাকি তানভীর? তাহলে জেলা জজ আদালতে আপিল করতে হবে কয়দিন, 30 দিন। তামাদি আইনের কত,
152। আর হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে কয়দিন? 90 দিন। তামাদিনের কত? 156। তো নামাজের বিরতি, নামাজের পর আবার শুরু হবে। আচ্ছা দেখেন, আমরা বিরতির পরে শুরু করি। যে জেনে রাখা ভালো, এটা একটু দেখি যে দেওয়ানি মকদ্দমার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির অধীনে আপিল করা যায় হাইকোর্ট বিভাগে আর জেলা জজের নিকট। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস খেয়াল করেন। সেটা হচ্ছে যে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ যে ডিগ্রি আদেশ দেখ না কেন, আপিল সর্বদা কার কাছে? জেলা জজ। আর যুগ্ম জেলা জজ যদি কোনো ডিগ্রি বা আদেশ দেয় যেটার মূল্যমান হচ্ছে 5 কোটি টাকা পর্যন্ত, সে করতে কার কাছে? জেলা জজ। আর 5 কোটি টাকার বেশি হলে কার কাছে? হাইকোর্ট। বুঝেন কিনা? আচ্ছা, আর হাইকোর্টে আর একটা আপিল যায়, সেটা হচ্ছে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ বিচারিক আদালত হিসেবে যদি কোনো আদেশ দেয়, সেই আদেশটার সেই ক্ষেত্রে মামলা, সেই আদেশ বা ডিগ্রির বিরুদ্ধে আপিল হবে কোথায়? আপিল আদালত হিসেবে না, কিন্তু কি আদালত হিসেবে? ধরেন জেলা জজের, নর্মালি আমরা যখন পড়েছিলাম যে জেলা জজের কাছে মূল মামলা দায়ের করা যায় না, কারণ যদি কোনো মামলার মূল্যমান 25 লাখ টাকার বেশি হয়, মামলাটা দায়ের করতে হয় যুগ্ম জেলা জজের কাছে। কিন্তু জেলা জজের কাছে বিশেষ কতগুলো মামলা আছে যেগুলো দায়ের করা যায়, কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্ট, তারপরে উইলের মামলাও করতে হয় জেলা জজের কাছে। সো উনি অ্যাজ এ কোর্ট অফ অরিজিনাল জুরিডিকশন বা কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ যদি বিচারিক আদালত হিসেবে কোনো রায় বা ডিক্রি দেয়, সেই ক্ষেত্রেও আপিল চলে যাবে কার কাছে? হাইকোর্টে। আর আমার মনে রাখতে হবে যে জেলা জজের কাছে আপিল গেলেই তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। তামাদি আইনের 152 অনুচ্ছেদ। আর হাইকোর্টে যদি যায় কতদিন? 90 দিন। অনেকে 60 দিন লেখেন, এটা হবে কত? 90 দিন। এটা তামাদি আইনের কত অনুচ্ছেদ? 156। ধন্যবাদ। তো একটু পড়ি, দেখেন যে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজের যে কোনো মূল্যমান, মানে যে ক্ষেত্রে মকদ্দমার মূল্যমান 5 কোটি টাকার বেশি না, ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে জেলা জজের নিকট আপিল করতে হবে। আর পরেরটা দেখেন, যুগ্ম জেলা জজের যে ক্ষেত্রে মকদ্দমার মূল্যমান 5 কোটি টাকার বেশি, ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে এবং অতিরিক্ত জেলা জজ ও জেলা জজের ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে, যে কথা আমি বললাম। তারপরে দেখেন, দেওয়ানি আদালতের রায় ও ডিগ্রির বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করতে হবে তা তামাদি আইন 1908 প্রথম শিডিউলের 152, 156 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। 152 অনুচ্ছেদ অনুযায়ী জেলা জজের নিকট আপিল করতে হবে 30 দিনের মধ্যে। অপরদিকে 156 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে কতদিনের মধ্যে? 90 দিনের মধ্যে। তাহলে বিগত বছরের প্রশ্ন যদি দেখেন, দেখেন যে সহকারী জজের রায় বা ডিক্রির বিরুদ্ধে কতদিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করতে হবে? কতদিন? কত অনুচ্ছেদ? 152। পরেরটা দেখেন, সহকারী জজ আদালত প্রচারিত ডিক্রির বিরুদ্ধে জেলা জজ আদালতে কতদিনের মধ্যে আপিল দায়ের করতে হবে? কতদিন? একই প্রশ্ন। আচ্ছা, আপনি সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্নটা দেখেন যে আদি ডিক্রি হতে আপিল বা আপিল ফ্রম অরিজিনাল ডিক্রিজ সম্পর্কে আলোচনা করা হয়েছে কততে? 93 ধারা। আর এই জায়গা অপশন আছে কত? 41 আদেশ। জি, তারপরেরটাও পারবেন, দেখেন আদেশ হতে আপিলস ফ্রম অর্ডার কত আদেশে? 104 থেকে 106 ধারা। আর আদেশ কত? 43। তারপরে মকদ্দমায় আপিল করার অধিকার হলো, নর্মালি আমরা যখন ফৌজদারি কার্যবিধি পড়েছিলাম তখন আমরা 418 ধারায় বলছিল যে ঘটনাগত প্রশ্নে আর আইনগত প্রশ্নে কি করা যায়? আপিল করা যায়। আর এখানে হচ্ছে যে বলছে যে তত্ত্বগত অধিকার বা সাবস্ট্যান্টিভ রাইট বা আইন সৃষ্ট অধিকার বা রাইট ক্রিয়েচার অফ স্ট্যাটিউট, দুটোই। আচ্ছা, আর এখানে মোটামুটি যে প্রশ্ন আছে এগুলো আপনারা পারবেন। আমরা চলে আসি সরাসরি যে সকল ক্ষেত্রে আপিল করা যায়। দেখেন, যে সকল ক্ষেত্রে আপিল করা যায়, আন্ডারলাইন করেন যে মূল বা আদি ডিক্রির বিরুদ্ধে আপিল, এটা আছে ধারা 96 থেকে 99 এর আদেশ কত? 41। আর আদেশের বিরুদ্ধে আপিল এটা আছে কত? 104 থেকে 106। আর আদেশ কত? 43। এবার আমরা সরাসরি চলে আসি মূল বা আদি ডিক্রির বিরুদ্ধে আপিল। তার আগে এখানে যারা যারা আছেন
সবাই ডিক্রি আদেশ রায় বোঝেন তো? ডিক্রি আদেশ রায় আমি যদি সংক্ষেপে বলি, যে একটা মামলার দেওয়ানি মামলার সূচনা হয় আরজি দাখিলের মাধ্যমে, আর আরজি দাখিলের পরে সমন, লিখিত জবাব, তারপরে আপনার এডিআর, ইস্যু গঠন, 30 ধারা, চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ, চূড়ান্ত শুনানি, অধিকতর চূড়ান্ত শুনানি, যুক্তিতর্ক, রায়, শেষে গিয়ে ডিক্রি। অর্থাৎ ডিক্রির মাধ্যমে একটা মামলায় পক্ষগণের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারিত হয়। ডিক্রি দেয় কখন? শেষে গিয়ে। আর মামলা চলাকালীন সময়ে যে বিভিন্ন সিদ্ধান্তগুলো দেয়, এই যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ, অস্থায়ী নিষেধাজ্ঞা চাইছি, দেখ বা না দেখ আদেশ। রায়ের পূর্বে আটকের দরখাস্ত করছি, দিক বা না দিক কি আদেশ। রায়ের পূর্বে ক্রোকের আবেদন করছি, দরখাস্ত। দরখাস্তের প্রেক্ষিতে যে সিদ্ধান্ত দেয় সেটা হচ্ছে কি আদেশ। আর আদেশ বা ডিক্রি কেন দিল, এই যে ভিত্তি সময়ের যে বর্ণনা, এটা বলে কি রায়। তাহলে এই যে যে মামলার শেষে গিয়ে যে ডিক্রিটা দিল, এই ডিক্রিটা বলে আদি ডিক্রি। কি ডিক্রি? মানে বিচারিক আদালত যে ডিক্রিটা দেয় এটা বলে আদি ডিক্রি। আদি ডিক্রির বিরুদ্ধে আপিল বলছে কত? 96 থেকে 93 ধারা। আর আদেশ কত? 41। আর মামলা চলাকালীন সময় যে বিভিন্ন আদেশগুলা দিছে, এই আদেশগুলোর বিরুদ্ধে আপিল সম্পর্কে বলছে কত? 104 থেকে 106 ধারা। আর আদেশ কত? 43। এখন আপনার কাছে অদ্ভুত লাগতে পারে, এখন একটু বুঝতে, প্রথম প্রথম এরকম মনে হতে পারে যে আদেশের বিরুদ্ধে আপিল, আবার আদেশ 43। এইভাবে মনে হয়েছে কিনা যে আবার আদেশের বিরুদ্ধে আপিল করতেছি, আবার আদেশ কত? 43। এখন এই প্রথম যে আদেশের বিরুদ্ধে আপিল, এই আদেশ হলো মামলার বিভিন্ন সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তগুলো সম্পর্কে বিস্তারিত, আপিল সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে আদেশ কততে? 43। তো দেখেন, মূল বা আদি ডিক্রির বিরুদ্ধে আপিল, আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি, দেওয়ানি কার্যবিধির 96 ধারায় এবং 41 আদেশে মূল ডিক্রির বিরুদ্ধে আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা 96 ধারাটা দেখব। 96 ধারায় মূল ডিক্রির বিরুদ্ধে আপিল, আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি। সো আপনাকে যদি পরীক্ষা এইভাবে প্রশ্ন আসে যে আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি, এটা বলছে কত ধারায়? 96 ধারায়। দেখেন, 96 ধারায় বলা হয়েছে যে, বল দিবেন, আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেক ডিক্রি হতে আপিল শ্রবণের ক্ষমতা সম্পন্ন আদালতে আপিল দায়ের করতে হবে। আদি এখতিয়ার আছে কার কার? সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, জেলা জজ। এনরা যদি কোনো ডিক্রি দেয় তাহলে আপিল হবে আপিল আদালতে। অর্থাৎ ওই যে কথা বললাম যে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ হইলে জেলা জজের কাছে, যুগ্ম জেলা জজ যদি 5 কোটি টাকা পর্যন্ত হয় তাহলে কার কাছে? জেলা জজ। 5 কোটি টাকার বেশি হলে হাইকোর্ট। আর জেলা জজ, অতিরিক্ত জেলা জজ যদি আদি এখতিয়ার হিসেবে কোনো ডিক্রি দেয় তাহলে কোথায়? হাইকোর্ট। এই কথাই বললো। ইংলিশটা দেখেন, an appeal shall lie, মানে আপিল করা যাবে, from every decree, প্রতিটি ডিক্রির ক্ষেত্রে, passed by any court exercising original jurisdiction, মানে আদি এখতিয়ার প্রয়োগে যদি কোনো ডিক্রি দেওয়া হয়, to the court authorized to hear appeals from, তাহলে যে আদালতে আপিল করা যাবে সেই আদালতে আপিল করা যায়। তারপর দেখেন 96 সাবসেকশন 1 বলছে এটা। 96 সাবসেকশন 2 দেখেন, আন্ডারলাইন করেন, একতরফা মূল ডিক্রি হতেও আপিল করা যায়। ইংলিশটা আন্ডারলাইন করেন, an appeal may lie from an original decree past ex parte। 3টে স্টার দেন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে একতরফা ডিক্রির বিরুদ্ধেও আপিল করা যায়, এই কথাটা কত ধারায় বলছে? 96। তো ইংলিশ আসবে, an appeal may lie from an original decree past ex parte। এখন আবার যদি জিজ্ঞাসা করি যে এক্স পার্টি ডিক্রি কি, যদি না পারেন তাহলে কেমন লাগে? এক্স পার্টি ডিক্রি কি বিকাশ? দাবা খেলতেছি নাকি? এক্স পার্টি ডিগ্রি কারে বলে? এটা আমি মানে পাবো না। এই ভাবেন না। এই সুমন সেন, দাঁড়ান, সুমন সেন, এক্স পার্টি ডিগ্রি কি? রুবেল সাহেব, এক্স পার্টি ডিগ্রি কি? সহজ কথা, আপনার বইয়ের ভাষায় দরকার নাই, আপনি বলবেন শুনানির দিন বাদী আসছে, বিবাদী আসে নাই, এবং আদালত যদি দেখে বিবাদী বরাবর সমন ঠিকঠাক ভাবে জারি হয়েছে কিন্তু তারপরেও সে আসে নাই, তাহলে যে ডিগ্রি বাদীর পক্ষে দিবে সেটারে কি বলে? এক্স পার্টি ডিগ্রি। তো এক্স পার্টি ডিগ্রির বিরুদ্ধেও আপিল করতে পারে কে, বাদী না বিবাদী? এক্স পার্টি ডিগ্রি দেখেন যে আপনারা কি পড়া পড়েন,
এক্স পার্টি ডিগ্রির বিরুদ্ধে আপিলও চিন্তা করা লাগতেছে। এক্স পার্টি ডিগ্রি পক্ষ পাচ্ছে তো বাদী, তাহলে বাদী কেন আপিল করতে যাবে? করবে কে? বিবাদী। 96-2। জি, তাহলে এক্স পার্টি ডিগ্রি পাচ্ছেন না, আর যদি বলি যে একতরফা নিষ্পত্তি কারে কয়, তাহলে কি বলবেন? একতরফা নিষ্পত্তি কে পারেন বলেন দি? একতরফা নিষ্পত্তি বলেন, বিবাদী অনুপস্থিত। দাঁড়ানোর বলেন। কোন পক্ষ জবাব দেয় কে? বিবাদী। জি, অর্থাৎ আমরা জানি যে সমন পাওয়ার পর লিখিত জবাব দাখিল করতে হবে সর্বোচ্চ 60 কার্যদিবসের মধ্যে। 60 কার্যদিবসের মধ্যে কেউ জবাব দিতে পারে নাই, তখন মামলা হয় একতরফা নিষ্পত্তি। একতরফা নিষ্পত্তির ক্ষেত্রে প্রতিকার হলো রিভিশন, 8 আদেশের 1। আর শুনানির দিন বাদী আসছে, বিবাদী আসে নাই, তাহলে যে ডিক্রিতে সেটা হলো একতরফা ডিক্রি। তাহলে এটার বিরুদ্ধে প্রতিকার আছে কি? আপিল। 96-2। তাহলে একতরফা নিষ্পত্তির বিরুদ্ধে করা যায় রিভিশন, আর একতরফা ডিক্রির বিরুদ্ধে করা যায় কি? আপিল। বুঝেন কিনা? এছাড়া একতরফা নিষ্পত্তি আরো এক জায়গায় পড়ছিলাম, আমি মনে করাই দিই, যে ওই যে আপনার অ্যাডজমেন্ট কস্ট দিতে বললো বাদীরে, যে আপনি 200 টাকা অথবা 1000 টাকা দেন, সে দিতে পারে নাই, সেক্ষেত্রেও কি একতরফা নিষ্পত্তি। আর একতরফা নিষ্পত্তি হইলে প্রতিকার রিভিশন, আর একতরফা ডিক্রি হইলে প্রতিকার কি? আপিল। আচ্ছা, পরেরটা দেখেন, যে গোল দিবেন পক্ষগণের সম্মতিতে আদালত কোনো ডিক্রি প্রদান করে থাকলে তা হতে কোনো আপিল চলবে না। ইংলিশটা আন্ডারলাইন করেন, নো আপিল শ্যাল লাই ফ্রম এ ডিক্রি পাসড বাই দ্য কোর্ট উইথ দ্য কনসেন্ট অফ পার্টিস। পক্ষগণের সম্মতিতে যদি ডিক্রি দেয়, তাহলে এই ডিক্রিটাকে মেঘনা বলেন কি ডিক্রি বলে? পক্ষগণের সম্মতিতে যদি ডিক্রি দেয়, এই ডিক্রিরে কি ডিক্রি বলে? কেউ আশপাশ থেকে বলবেন না। না না, ধরেন বাদী বিবাদী রাজি, আদালত যে ডিক্রিটা দিল ওটারে কি ডিক্রি বলে? এই সঞ্চিতা বলেন, সঞ্চিতা ধরে বলেন। সোলে ডিক্রি কোথায় আছে বলতে পারবেন? বলেন না, ওনার বলতে দেন, কোথায় আছে? 23 আদেশের 3 বিধিতে। 23 আদেশের 3 বিধিতে। সো যে ক্ষেত্রে বাদী বিবাদী উভয় রাজি, তারপরে আদালতে জানাইলো, আদালত যে ডিগ্রিটা দেয় সেটার বলে কি? সোলে ডিগ্রি। আমি আপনাদের পড়াইছিলাম যে সোলে ডিগ্রির বিরুদ্ধে আপিলও করা যায় না, আর কি করা যায় না? রিভিউ করা যায় না, করা যায় কি? রিভিশন। আর মধ্যস্থতার মাধ্যমে যে ডিগ্রি দেয়, এটার ক্ষেত্রে আপিল করা যায় না, রিভিশন করা যায় না, করা যায় কি? রিভিউ। মনে আছে কিনা? আর মনে আছে কি? মনে আছে? দেখেন, তাহলে 96তে আমার ভাই 3টা জিনিস আছে। 96-এ বলছে আদি ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়, 96-2-তে বলছে একতরফা ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়, আর 96-3-এ বলছে যে সোলে ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়। দেখেন, তারপরে দেখেন, সুতরাং আইনে অন্য কিছু বলা না থাকলে আন্ডারলাইন করবেন প্রত্যেক ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়। অর্থাৎ যদি আইনে কিছু নিষেধ না থাকে, তাহলে প্রতিটা ডিগ্রির বিরুদ্ধে কি করা যায়? আপিল করা যায়। আদালতের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন কিনা তা নির্ধারণ করতে দেখতে হবে, আন্ডারলাইন করেন, সিদ্ধান্তটি ডিক্রি কিনা। যদি ডিক্রি হয়, তাহলে তার বিরুদ্ধে আপিল করা যাবে বলে ধরে নিতে হবে। ডিক্রিটি যদি সোলে ডিক্রি হয়, তাহলে তো আপিল করা যাবে না। জি, ডিক্রিটি কোন আদালত দিয়েছে আন্ডারলাইন করে। যদি ডিক্রিটি আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত বা বিচারিক আদালত, যেমন সহকারী জজ, সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ মকদ্দমার বিচারে প্রদান করে থাকে, শুধুমাত্র সেই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। কিন্তু জেলা জজ যদি আপিল আদালত হিসেবে ডিক্রি দেয়, তাহলে আপিল করা যাবে? যাবে না। বুঝেন? আদি আদালত আদি ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে, কিন্তু আপিল আদালত কোনো ডিক্রি দিলে আপিল করা যাবে না। তারপরে দেখেন, ডিক্রিটির বিরুদ্ধে আপিল করা আইনে নিষেধ আছে কিনা। অনেক মামলা আছে যে মামলার ক্ষেত্রে বলা আছে যে এই মামলায় কোনো ডিক্রি দিলে আপিল করা যাবে। যেরকম সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারার মামলায় যে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, সে জায়গায় বলা আছে যে এই মামলায় কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। সো ওই মামলায় কিন্তু একতরফা হোক বা অন্য ডিক্রি হোক, যাই হোক না কেন, আপিল করার কি বিধানই নাই।
পরেরটা দেখেন, যদি আইনে নিষেধ থাকে তাহলে সেটা ডিক্রি হলেও তার বিরুদ্ধে আপিল করা যাবে। আমরা একটু যদি পড়ি যে দেওয়ানি কার্যবিধির 2-2 ধারা অনুযায়ী, আন্ডারলাইন করেন, আরজি নাকচ একটি ডিক্রি। যেহেতু 2-2 ধারায় আরজি নাকচকে একটি ডিক্রি হিসেবে উল্লেখ করা হয়েছে, তাই এর বিরুদ্ধে আপিল করা যাবে। আবার 96-2 ধারায় বলা হয়েছে একতরফা ডিক্রির বিরুদ্ধেও আপিল করা যায়। এখন আমরা চলে আসি যে কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না। নর্মালি ডিক্রির ক্ষেত্রে ডিক্রি হলেই আপিল করা যায়, তবে কিছু কিছু ক্ষেত্র আছে যে সকল ক্ষেত্রে ডিক্রি হলেও আপিল করা যায় না। এই যে দেখেন, ডিক্রি হলেও নিম্নলিখিত ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না, কারণ এই সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা আইনে নিষেধ। যথা দেখেন, আন্ডারলাইন করবেন, সুনির্দিষ্ট প্রতিকারের 9 ধারায় আদালত কর্তৃক প্রদত্ত কোনো সিদ্ধান্ত ডিক্রি হলেও তার বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না। অর্থাৎ 9 ধারার মামলায় কেউই আপিল করতে পারবে না, কারণ এই আইনের আন্ডারলাইন করবেন 9 ধারায় বলা হয়েছে এই ধারার অধীন প্রদত্ত কোনো ডিক্রির বিরুদ্ধে বল দিবেন আপিল বা রিভিউ করা যাবে না। ইন্টারেস্টার সুনির্দিষ্ট প্রতিকারের 9 ধারার মামলায় আপিলও করা যায় না, কি করা যায় না, রিভিউ করা যায় না। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা এখনো পড়ি নাই, এটার পরেই পড়বো, তো তখন আরো ভালো বুঝবেন। তারপরে দেখেন, দেওয়ানি কার্যবিধির 96-3 ধারায় বলা হয়েছে আদালত, আন্ডারলাইন করেন, পক্ষদ্বয়ের সম্মতিতে বা আপোষে বা সোলে ডিক্রি, কম্প্রোমাইজ ডিক্রি দিলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না। আদেশ 23-3 বিধি, আন্ডারলাইন করেন, 23-3 বিধি অনুযায়ী আদালত আপোষ ডিক্রি বা কম্প্রোমাইজ ডিক্রি বা সম্মতি সূচক বা কনসেন্ট ডিক্রি দিয়ে থাকে এবং এমন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। তাইলে আমি দুইটা পেলাম, এক, 9 ধারার মামলায় আপিল করা যাবে না, ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। সোলে ডিক্রির বিরুদ্ধে কি করা যাবে না, আপিল করা। সোলে ডিক্রি কিন্তু অনেক নাম, সোলে ডিক্রি, আপোষ ডিক্রি, কম্প্রোমাইজ ডিক্রি, কনসেন্ট ডিক্রি, সম্মতি সূচক ডিক্রি। আচ্ছা, তারপরটা দেখেন, ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালতের কোর্ট অফ স্মল কজ প্রদত্ত কোনো ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত মানে হচ্ছে যে সকল মামলার মূল্যবান হাইয়েস্ট ধরেন 25,000 টাকা, এই সকল মামলা বিচার করে ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত। তারা যদি কোনো ডিক্রি দেয় তাহলে সেই ক্ষেত্রেও আপিল করা যাবে না। পরেরটা দেখেন, আপিল শুনানি শেষে, আন্ডারলাইন করেন, আপিল শুনানি শেষে আপিল আদালত কোনো ডিক্রি দিলে উক্ত ডিক্রির বিরুদ্ধেও আপিল করা যাবে। আপিল শুনানি শেষে, আপিল শুনানি করে ডেফিনেটলি কোন আদালত, আপিল আদালত। সে যদি ডিক্রি দেয় তাহলে ওই ডিক্রির বিরুদ্ধেও কি আপিল করা যাবে। এইটা ছাড়া আর নিচে লিখতে পারেন, নিচে লেখা লাগবে না, লেখা আছে মধ্যস্থতার মাধ্যমে যে ডিক্রি দেয় সেটার বিরুদ্ধেও কি আপিল করা যায় না। এই যে দেখেন, উপর উল্লেখিত ক্ষেত্রে যেহেতু আপিল করা যায় না, তাই এই সকল ক্ষেত্রে ডিক্রির বিরুদ্ধে কি করা যাবে, যেহেতু আপিল না করলেই কি করা যাবে, রিভিশন। অন্যদিকে আন্ডারলাইন করেন, 89 ক-এর 12 ধারা অনুযায়ী মধ্যস্থতার মাধ্যমে আদালত কোনো আদেশ বা ডিক্রি দিলে তার বিরুদ্ধে কোনো আপিল বা রিভিশন করা যাবে। তাহলে মোট হলো কয়টা, 5টা। কি কি দেখেন, সুনির্দিষ্ট প্রতিকারের 9 ধারা, তারপরে আছে আপনার 23-3 বিধিতে হলো সোলে ডিক্রি, তারপরে আপনি বলবেন কি ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত, আপিল আদালত কোন ডিক্রি দিলে, আর একটা কি মধ্যস্থতা। এই 5টার বিরুদ্ধে 5টা ডিক্রি ছাড়া আর সকল ডিক্রির বিরুদ্ধে কি করা যায়, আপিল করা যায়। সো এই জায়গা যদি আপনি মনে রাখেন, রিটেন পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসতে পারে যে কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না। তাহলে এই 5টা আপনার মনে থাকলো, আপনি মনে রাখবেন। প্রথমে যেটা, সুনির্দিষ্ট প্রতিকারের 9 ধারা মামলা, সোলে ডিক্রি, মধ্যস্থতার ডিক্রি, ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালতের ডিক্রি, আপিল আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রি। আচ্ছা, এখানে 2টা উদাহরণ আছে। উদাহরণটা যদি প্রথম উদাহরণটা একটু দেখি, দেখেন, দ্বিতীয় উদাহরণটা দেখেন। আচ্ছা, প্রথমটাই দেখি, উদাহরণ 1। উদাহরণ 1, এ বি এর বিরুদ্ধে সহকারী জজ আদালতে, আন্ডারলাইন করেন, একটি চুক্তি রোধের মামলা করে। কোন আদালতে মামলা করছে, চুক্তি সম্পাদনের ক্ষেত্রে, আন্ডারলাইন করেন, অনুচিত প্রভাব থাকায় আদালত চুক্তিটি বাদী কর্তৃক বাতিলযোগ্য, আন্ডারলাইন করেন, হিসেবে গণ্য করে এবং চুক্তিটি রদের ডিক্রি প্রদান করে, মানে ডিক্রি দিয়ে দিছে। যেহেতু বিচারিক আদালত বাদী এখতিয়ার প্রয়োগকারী সহকারী জজ কর্তৃক চুক্তি রদের ডিক্রি প্রদান করা হয়েছে, সেহেতু উক্ত ডিক্রিটি কি আপিল যোগ্য ডিক্রি, এবং এর বিরুদ্ধে সহকারী জজ যেহেতু ডিক্রি দিচ্ছে, আপিল করা যাবে কার কাছে, জেলা জজ। দেখেন, জেলা জজ আপিল শুনানি শেষে চুক্তি রদের ডিক্রি বহাল রাখে। জেলা জজ আপিল শুনানি শেষে আবার ওই ডিক্রি কি রাখছে, বহাল রাখছে।
জেলা জজের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না, কারণ জেলা জজ সিদ্ধান্ত দিয়েছে আপিল শুনানি শেষে, এবং দেওয়ানি মকদ্দমায় আন্ডারলাইন করবেন দ্বিতীয় আপিল করা চলে না। এই ক্ষেত্রে কি করা যাবে? রিভিশন করা যাবে। তাহলে আপনি জানলেন দেওয়ানি মামলায় কি করা যায় না। দ্বিতীয় appeal করা যাবে। এই একটা জিনিস যদি মনে রাখেন, তখন প্রশ্ন করলে বাকিগুলো মনে রাখবেন। দেওয়ানি মামলায় দ্বিতীয় আপিল করা যায় না, তার মানে ফৌজদারি মামলায় দ্বিতীয় আপিল করা যায়। ফৌজদারি মামলায় দ্বিতীয় আপিল করা যায়, তার মানে ফৌজদারি মামলায় দ্বিতীয় রিভিশন করা যায় না। ফৌজদারি মামলায় দ্বিতীয় রিভিশন করা যায় না, তার মানে দেওয়ানি মামলায় দ্বিতীয় রিভিশন করা যায়। বুঝলেন কিনা? একটা মনে রাখলে প্রশ্ন করলে বাকিগুলো পারা যায়। এটা আবারও বলি যে দেওয়ানি মামলায় দ্বিতীয় আপিল করা যায় না, তার মানে ফৌজদারি মামলায় দ্বিতীয় আপিল করা যায়। এইভাবে মনে রাখবেন যে যেহেতু ফৌজদারি মামলায় দ্বিতীয় আপিল করা যায়, তাহলে ফৌজদারি মামলায় দ্বিতীয় রিভিশন করা যায় না। যেহেতু ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন করা যায় না, সেহেতু দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন করা যায়। আচ্ছা, উদাহরণ 2 দেখেন। এ বি কে আইনগত পন্থা ব্যতীত বলপূর্বক দখলচ্যুত করে। বি দখল উদ্ধারের জন্য এর বিরুদ্ধে আন্ডারলাইন করবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় সহকারী জজের নিকট মামলা করে। কয় ধারায়? সহকারী জজ সম্পত্তির দখল বি এর নিকট অর্পণের জন্য ডিক্রি প্রদান করে। ডিক্রিটা দিয়েছে কোন ধারার মামলায়? 9 ধারায়। ডিক্রিটি প্রদান করেছে আদি এখতিয়ার প্রয়োগকারী বা বিচারিক আদালত তথা সহকারী জজ। সেহেতু এটা একটা আপিল, সেহেতু এটা একটি আপিল যোগ্য ডিক্রি। কিন্তু যেহেতু সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় বলা হয়েছে এই ধারার অধীন প্রদত্ত কোনো ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ চলবে না, সেহেতু বিচারিক আদালত ডিক্রিটি দিলেও এই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। আচ্ছা, আমরা সংক্ষেপে মনে রাখুন। এই জায়গায় যদি আসি, দেখেন যে একমাত্র আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কোর্ট এক্সারসাইজিং অরিজিনাল জুরিডিকশন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। অর্থাৎ আন্ডারলাইন করবেন আপিলে প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না। সুতরাং দেওয়ানি কার্যবিধির অধীন আন্ডারলাইন করবেন দ্বিতীয় আপিলের সুযোগ নেই। যেমন সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে জেলা জজের নিকট আপিল করা হলো, আপিল শুনানি শেষে আপিল শুনানি শেষে আদালত ডিক্রি দিল, জেলা জজের উক্ত ডিক্রির বিরুদ্ধে পুনরায় আপিল করা যাবে না, কারণ এই মামলায় প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে ইতিমধ্যে একবার আপিল করা হয়েছে, তাই এই ক্ষেত্রে দ্বিতীয় আপিলের সুযোগ নাই। পরেরটা দেখেন, আপিলে প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে গোল দিবেন রিভিউ বা রিভিশন করা যায়। অর্থাৎ আপিল আদালত যদি কোনো ডিক্রি দেয়, সেটার বিরুদ্ধে আবার আপিল করা যাচ্ছে না, কিন্তু কি করা যাচ্ছে? রিভিউ বা রিভিশন। তারপরেরটা দেখেন যে একতরফা মূল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। একতরফা মূল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। একতরফা ডিক্রি দেয় কততে? 9 আদেশের কত বিধি? 6 বিধি। 9-6 করে বিবাদী আসে নাই, এই কারণে সে কি ডিক্রি দিচ্ছে? একতরফা ডিক্রি দিচ্ছে। তো একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। 96 বিগত বছরের প্রশ্ন দেখেন। বয়সের কথাটা কি এখান থেকে গেছে? না, এখান থেকে আসবে কেন? এই বললাম, দেখেন দেখেন। আচ্ছা দেখেন 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 আচ্ছা দেখেন আচ্ছা দেখেন, আপোষমূলক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায়। আপোষমূলক ডিক্রি মানে হচ্ছে সোলে ডিক্রি, এটা প্রতিকার পাওয়া যায় কি? রিভিশন। আচ্ছা, 2 নাম্বার দেখেন, নিম্নোক্ত কোন রায়ের বিরুদ্ধে আপিল চলবে না? দোতরফা ডিক্রি, একতরফা ডিক্রি, পক্ষগণের কি সম্মতি ভিত্তিক ডিক্রির কি বলে? সোলে ডিক্রি। একই ধরনের প্রশ্ন 3-4ও একই ধরনের। আপনার 5 নাম্বার প্রশ্নটা দেখেন। 5, চূড়ান্ত ডিক্রি প্রচারের পর সংক্ষুব্ধ পক্ষ নিম্নের কোন পদক্ষেপ নিতে পারবে? চূড়ান্ত ডিক্রি, সংক্ষুব্ধ পক্ষ চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল। এখন একটা জিনিস এখানে দেখেন না, চূড়ান্ত ডিক্রি প্রচারের পর চূড়ান্ত ডিক্রি ব্যাখ্যাটা দেখেন। প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে ব্যর্থ হলে চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে যখন আপিল করবে, তখন প্রাথমিক ডিক্রির বিষয়ে কোনো চ্যালেঞ্জ করতে পারবে না। বলতেন 97 ধারা। তার আগে বলে নি, আমরা যখন ডিক্রির সংজ্ঞা পড়ছিলাম, ওই জায়গা পড়ছিলাম যে মনে আছে যে কোনো কিছু কিছু মামলা আছে ওই ধরনের মামলায় ডিক্রি দেয় 2টা, বাটোয়ারার মামলা ডিক্রি হয় কয়টা? 2টা, প্রাথমিক ডিক্রি আর একটা কি চূড়ান্ত ডিক্রি। আপনি প্রাথমিক ডিক্রি দিল, কারণ প্রাথমিক ডিক্রি দেয় মামলা চলাকালীন সময়, প্রাথমিক ডিক্রির ভিত্তিতে আপনি কোনো আপিল করেন নাই, তারপরে চূড়ান্ত ডিক্রি দিল। এখন চূড়ান্ত ডিক্রির ভিত্তিতে আপনি আপিল করতে গিয়ে প্রাথমিক ডিক্রির বিষয়ে আর কোনো কথা বলতে পারবেন না। এই কথাটাই বলছে 97 ধারায়।
বুঝেন কিনা? মানে আপনার যদি প্রাথমিক ডিগ্রি নিয়ে আপনি সংক্ষুব্ধ থাকেন তাহলে প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে হবে। তখন যদি আপনি প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল না করেন তাহলে যখন চূড়ান্ত ডিগ্রি দিল সেটার বিরুদ্ধে আর কি করা যাবে না, আপিল করা যাবে না। আপিল করা যাবে, কিন্তু ওই প্রাথমিক ডিগ্রি রিলেটেড কোনো কথা বলা যাবে না। দেখেন, অর্থাৎ প্রাথমিক ডিগ্রি প্রদত্ত হলে প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে হবে, এবং আপিল না করা হলে আন্ডারলাইন করবেন যখন চূড়ান্ত ডিগ্রি দেওয়া হবে তখন আর প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে না, আন্ডারলাইন করেন। এমনকি চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করা হলে সেখানে প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যাবে না। এটা তো আপনার মানে কমন সেন্স। ধরেন আমরা রেস সাবজুডি কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা পড়ছি, যে 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 কারণ বা যে কথা আমি আগের মামলায় বলি নাই সেটা আর পরের মামলায় বলতে পারবো না। এছাড়াও পড়ছিলাম দুই আদেশের 2-3 বিধিতে ওই যে 3 বছরের ভাড়া বাকি, আমি 1 বছরের ভাড়ার জন্য মামলা করছি, তাহলে বাকি 2 বছরের ধরে নেওয়া হবে আমি পরিত্যাগ করছি, পরবর্তীতে আর ওই 2 বছরের মামলা করা যাবে না। ঠিক একই ভাবে যে আপনি যদি প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল না করেন তাহলে আর চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে, বাট ওই আপিলে চূড়ান্ত ডিগ্রি বিষয়ে কোনো কথা বলা যাবে না। এই কথাটাই বলছে কত দ্বারাই 97। সেলফ প্র্যাকটিস দেখেন, সেলফ প্র্যাকটিস 2 নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ, ইংলিশ ভার্সনটা দেখেন। An appeal shall lie from every degree passed by any court exercising underline করবেন অরিজিনাল জুরিসডিকশন, মানে আদি এখতিয়ার প্রয়োগে যদি কোনো ডিগ্রি দেয় আপিল করা যাবে। কততে বলছে? 96 3 নাম্বারটাও গুরুত্বপূর্ণ, ইংলিশ ভার্সনটা an appeal may lie from an original degree past ex parte, মানে একতরফা ডিগ্রি বিরুদ্ধে আপিল করা যায়। 96 কত? 2। তো এই প্রশ্ন যতগুলো আছে মোটামুটি পড়ে ফেলবেন, বেশ গুরুত্বপূর্ণ। 9 নাম্বার প্রশ্নটা দেখেন যে আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক আরজি নাকচ বা প্রত্যাখ্যানের বিরুদ্ধে, আরজি নাকচ বা প্রত্যাখ্যান একটা ডিম ডিগ্রি মনে আছে, তো এর বিরুদ্ধে প্রতিকার কি? আপিল করা যাবে। আর আপনারা এটা মনে আছে কিনা যে ডিগ্রির বিরুদ্ধে আপিল করলে সেটা বলে আপিল, শুধু আপিল নাকি? আর আদেশের বিরুদ্ধে আপিল করলে কি বলে? রিভিউ আপিল বা মিসেলিনিয়াস আপিল। 12 ধারাটা দেখেন, 12 নম্বর প্রশ্নটা দেখেন গুরুত্বপূর্ণ, যে কোন ডিগ্রি পরিবর্তন বা সংশোধন করা যাবে যদি এটা মকদ্দমার গুণাগুণকে প্রভাবিত করে আর এখতিয়ারকে প্রভাবিত করে। একটা এই ধারাটা 99 ধারা, গোল দিয়ে 3টে স্টার দেন, এবং নিচে লেখেন প্লাস দিয়ে লেখেন সাক্ষ্য আইনের 167 ধারার মতো, সাক্ষ্য আইনের 167 ধারার মতো। অর্থাৎ আমার দেওয়ানি কার্যবিধির যে 99 ধারাটা, এটা কোন আইনের কোন ধারার মতো? সাক্ষ্য আইনের 167 ধারার মতো। আরিফ সাহেব আসে নাই, উনি সাক্ষ্য বলতে পারে না, সাক্ষ্য। তো দেখেন 99 ধারার মেইন কথা শুনেন। 99 ধারায় বলছে যে মামলার ক্ষেত্রে কিছুটা ভুল হয়েছে। ধরেন মামলাটা হওয়া উচিত ছিল কোটালীপাড়া সহকারী জজের কাছে, কিন্তু হয়ে গেছে গোপালগঞ্জে। এই ভুলটা ছাড়া আর কোনো ভুল নাই, অর্থাৎ বাদী বিবাদী সব মোটামুটি ঠিকঠাকই আছে, এবং ওই যে কোটালীপাড়া হওয়া উচিত ছিল এই রিলেটেড কোনো কথা সে বিচারিক আদালতে উত্থাপন করে নাই। তখন আপিল আদালতে যখন মামলা হেরে গেছে, আপিল আদালতে গিয়ে বলতেছে যে ওনার এই মামলা তো হবে অমুক আদালতে। এখন অমুক আদালতে যে হবে তুমি এতদিন কেন বলো নাই? আর অমুক আদালতে হোক বা না হোক, এই কারণে বিচারে কিন্তু ন্যায় বিচার ব্যাহত হয়নি। যদিও ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে বিচার হয়েছে, তো তবুও এই ডিগ্রিটা কি হবে না, সংশোধন বা বাতিল করবে না। অর্থাৎ আমাদের সাক্ষ্য আইনের 167 ধারায় বলছে, যখন পড়বো তখন বুঝতে পারবেন যে যদি কোনো যে সাক্ষ্য গ্রহণ করা আদালতের দরকার ছিল কিন্তু আদালত করে নাই, বা যার সাক্ষ্য গ্রহণ করা দরকার ছিল না আদালত সেই সাক্ষ্য গ্রহণ করছে, কিন্তু যদিও বিচারিক আদালত এই ভুলগুলো করছে কিন্তু সামগ্রিকভাবে এই ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হয়নি, তাহলে আপিল আদালত ওই সিদ্ধান্ত বাতিল করবে না। যদিও বিচারিক আদালত টুকিটাকি কি ভুল করছে, যার সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল না তারটা করছে, যার করার দরকার ছিল তারটা করে না, কিন্তু তারপরেও ন্যায় বিচার কি ব্যাহত হয় নাই। তাহলে শুধুমাত্র ওই ভুলটুকের কারণে আপিল আদালত কোন সিদ্ধান্ত বা রায় বাতিল বা সংশোধন করবে না। ঠিক একই কথা বলছে আমাদের দেওয়ানি কার্যবিধির কত ধারায়? এই যে দেখেন, কোন ডিগ্রি পরিবর্তন বা সংশোধন করা যাবে যদি এটা মামলার গুণাগুণকে প্রভাবিত করে আর এখতিয়ারকে প্রভাবিত করে। যদি এখতিয়ারকে প্রভাবিত না করে বা গুণাগুণকে প্রভাবিত না করে তাহলে কিন্তু বাতিল বা সংশোধন করা যাবে না। এটা কত ধারায় বলছে? আচ্ছা,
এই ব্যাখ্যাটা একটু পড়ি, আজকে শেষ টপিক দেখেন ব্যাখ্যা। যে অনেকে লজ্জায় আজকে উঠে নাই, যে প্রতিদিন আগে আগে চলে যাই, আজকে আবার বললে কি হবে। বেশ কয়েকজন আছে, ব্যাখ্যা দেখেন। যদি কোনো সিদ্ধান্ত যেটা গুণাগুণের ভিত্তিতে সঠিক এবং এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক দেওয়া হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র মকদ্দমার কার্যক্রমের আন্ডারলাইন করেন কোনো ভুল ত্রুটি বা অনিয়ম বা মকদ্দমার পক্ষ বা কারণের অপসংযোগের কারণে উক্ত ডিক্রিটি পরিবর্তন বা সংশোধন করা যাবে না বা ফেরত পাঠানো যাবে না। তো আজকে এই পর্যন্তই থাক। আগামী দিন আসেন, আগামী দিন আমাদের ক্লাস টেস্ট শুক্রবার ইনশাল্লাহ। আজকে ক্লাস টেস্ট নিতে যাচ্ছিলাম, আজকে আর হবে না, আগামী দিন পরীক্ষা হবে। এই আর কি। আগামী দিন কি কিসের? একদমই নাই। স্যার কোন জায়গা থেকে কতটুকু? যে পর্যন্ত হয়েছে তারপর থেকে। গত ক্লাস টেস্ট দেখবেন, দেখার পরে দেখবেন যে ওই ক্লাস টেস্টে সর্বশেষ প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে, তারপর থেকে দেওয়ানি 18 পর্যন্ত আসছিল, তাহলে 19 আদেশ থেকে এই যে আজকে পর্যন্ত। আচ্ছা, তাহলে 22 থেকে আজকে পর্যন্ত, 22 আদেশ থেকে এই যে আজকে পর্যন্ত, 22 আদেশ থেকে আজকে পর্যন্ত। এটা হলো ঠিক শুক্রবারে। আছে স্যার, ঠিক আছে। শুক্রবারে আছে ফৌজদারি পরীক্ষা। ফৌজদারি কি বলছিলাম জি স্যার। কত বলে? জি স্যার, শনিবারে 105 105 থেকে 205। 205 205 205 105 থেকে 205। 205